কি, মিশন কি। তো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের কথাগুলো শুনবেন। অ্যান্ড হচ্ছে ইন দি মিন টাইম কার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমাকে একটু কনফার্ম করতে হবে আপনার কেউ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। জি, দেখা যাচ্ছে। সো ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি। আমরা দীর্ঘ 16 বছর পার করে 17 বছরে পা দিয়েছি, অ্যান্ড ইটস অলমোস্ট বিন 16 ইয়ার্স, 16 ইয়ার্স প্লাস। আমরা বর্তমানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও রিসেন্টলি কাজ করছি। আপনার এখানে হয়তোবা আপনারা অনেকেই হয়তোবা জানেন না, আমরা গত বছর আইআইটি দিল্লি থেকে সাউথ এশিয়ার নাম্বার 1 আইটি ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আহ, খেতাব লাভ করি। And এটা আমাদের জন্য আসলে খুব গর্বের একটা বিষয়, নট অনলি ইন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মানে পুরো বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে আমরা এখানে একটা ফুটস্টেপ রাখতে পেরেছি আমাদের কন্ট্রিবিউশনের জায়গার দিক থেকে। আম, আচ্ছা, যদি আমি একটু আগে বলেছিলাম আমার পরিচয়, আমি তাজওয়ার আহমেদ, বর্তমানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে আছি বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি বলতে হয় বা আমাদের কোম্পানির কথা যদি বলতে হয়, আমরা আইএসও সার্টিফাইড একটা কোম্পানি, এবং বাংলাদেশের প্রথম আইটি ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আমরা আইএসও সার্টিফাইড কোম্পানি হিসেবে রেকগনাইজড হই। নেক্সট স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটপ্রিন্ট ইন্ডাস্ট্রি, বা আমরা কোন কোন আসলে একাডেমিক পার্টনার্স এর সাথে কাজ করছি। এখানে আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, জগন্নাথ ইউনিভার্সিটি আছে, তারপরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথের সাথেও আমরা কাজ করছি। নেক্সট স্লাইডে আপনি আমাদের ফুটপ্রিন্টটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা বিভিন্ন অর্গানাইজের সাথে যুক্ত আছি, যেমন এখানে বেসিস আছে, বাক্য আছে, ইক্যাব আছেন, এনসিসিআই এর সাথেও আমরা যুক্ত আছি। আমি যদি পরের স্লাইডে যাই, এখানে আমরা যেসব ইন্ডাস্ট্রির সাথে মূলত কাজ করছি, আমরা দেখা যাচ্ছে নট অনলি ট্রেনিং প্রোভাইড করি, আমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির বা মার্কেটের জন্য কাজ করে থাকি। এখানে আপনি আইসিটি ডিভিশন দেখতে পাচ্ছেন, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথেও কাজ করে থাকছি। এছাড়া মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, বুয়েট, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এই সব ইন্ডাস্ট্রির সাথে আমরা সাধারণত কাজ করে থাকি। এবং সিআইটির এম্পাওয়ারমেন্টের যদি কথা বলি, আপনার সেখানেই একটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন বা একটা স্ট্যাট দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে এখন পর্যন্ত 10 লাখ মানুষকে ক্যারিয়ার গাইডলাইন্স প্রোভাইড করেছি, এবং এখন পর্যন্ত 90,000 মানুষকে আইটি রিসোর্স, স্কিল রিসোর্স প্রোভাইড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমাদের এন্ড থেকে বিগত 16 বছরে আমরা দেখা যাচ্ছে 34,000-এরও বেশি ফ্রিল্যান্সার তৈরি করতে পেরেছি, যারা বর্তমানে মার্কেটে এখন পর্যন্ত কাজ করছে। এছাড়া আমি যদি এমপ্লয়মেন্টের কথা বলি, আমরা অলমোস্ট 42,000 মানুষকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দিয়েছি। এবং আমাদের আন্ডারে সিএসআর অ্যাক্টিভিটির কথা যদি আমি বলি, তাহলে স্কলারশিপ হিসেবে আমরা 8,000 স্টুডেন্টকে স্কলারশিপ প্রোভাইড করেছি, এবং এখান থেকে দেখা যাচ্ছে 8,000 প্লাস এন্টারপ্রেনিয়র্স তৈরি করতে পেরেছি। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট সবসময় বিশ্বাসী থাকি, এই জন্য প্রায় 6,000 ওমেন এম্পাওয়ারমেন্টে আমরা কন্ট্রিবিউট করতে পেরেছি। এছাড়া যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ইন্ডিভিজুয়ালস আছে, এখানেও আপনি আপনার একটা কাউন্ট দেখতে পাচ্ছেন। এবং সিনিয়র সিটিজেন, প্রায় আমরা 6,000 প্লাস সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে কাজ করেছি এই পর্যন্ত। সো হোয়াট অ্যাবাউট ক্রিয়েটিভ আইটি? আমাদের অলমোস্ট 500-র বেশি ইউনিভার্সিটির সাথে কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। আমরা প্রতিনিয়ত ইউনিভার্সিটির সাথে ওয়ার্কশপ, সেমিনার, প্ল্যান এগুলো করে থাকি বিকজ অফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। এটা যে কোনো টপিকের ওপরে, ফ্রন্টিয়ার যত
টপিকগুলো আছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ক্রিয়েটিভ আইটির অর্গানাইজেশন প্রায় 600+ এমপ্লয়িরা কাজ করে। এবং আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, প্রায় 150টারও বেশি অধিক ইন্ডাস্ট্রির সাথে আমরা কোলাবোরেটিভলি কাজ করে যাচ্ছি। আমাদের সাকসেস রেশিওর কথা যদি আমি বলি, ইটস অলমোস্ট ক্লোজ টু 90%। আমরা যেই সব স্টুডেন্টদেরকে এখানে কাজ করি বা যেই সব ইন্ডিভিজুয়ালসকে নিয়ে কাজ করি, সাধারণত তাদের সাকসেস রেশিওটা আমরা এই পর্যন্ত আনতে পেরেছি বিকজ অফ আমাদের চেষ্টা এবং প্রত্যেকটা স্টুডেন্টের ইচ্ছা বা হার্ডওয়ার্ক থাকার কারণে। সো এখানে আমি যদি একটু ক্রিয়েটিভ আইটির ব্যাপারে বলতে চাই, এখানে আমাদের আরো অনেক কনসার্ন আছে ক্রিয়েটিভ আইটি বিজনেস গ্রুপের আন্ডারে। আমি আহ, এখানে দেখতে পাচ্ছেন সিবিজি মানে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ আছে, সিসিপিএল আছে, ক্রিয়েটিভ স্কিলস আছে। ক্রিয়েটিভ আইটি হচ্ছে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের ওয়ান অফ দ্য মেইন কনসার্ন। অ্যান্ড এছাড়াও ব্রাইট স্কিলস, ক্রিয়েটিভ জুনিয়র্স যারা আমরা মাইনরদেরকে নিয়ে কাজ করছি এখানে, একাডেমিক ফর টেকনোলজি অ্যান্ড লিডারশিপ আছে, এটিএল, ডাহুক, মুভরিল স্টুডিও, ডেজওয়ার্ড, এগুলো সবই হচ্ছে আমাদের সিস্টার কনসার্ন। অ্যান্ড আমি যদি ক্রিয়েটিভ আইটি অলমোস্ট আমাদের ক্যাপচারের কথা বলি, সেক্ষেত্রে আপনি অলমোস্ট দেখতে পাচ্ছেন আপনার যে 50,000 স্কোয়ার ফিট অফিস এরিয়া। আমাদের ঢাকার মধ্যে দুইটা ক্যাম্পাস আছে, চিটাগাংয়ে একটা ক্যাম্পাস আছে, আহ, উত্তরা একটা ক্যাম্পাস আছে, মিরপুরে আমরা একটা ক্যাম্পাস ওপেন করেছি, এবং নিউলি আমরা পঞ্চগড়েও একটা নতুন ক্যাম্পাস ওপেন করেছি। আমি যদি আমাদের ফ্যাসিলিটিস এর কথা বলতে যাই, তাহলে আমরা অনলাইন কোর্স প্রোভাইড করছি, কম্পিউটার ফান্ডামেন্টাল ক্লাস প্রোভাইড করছি, এছাড়া ব্যাকআপ ক্লাসেস, শর্ট সাপোর্ট, ইম্পর্টেন্ট ক্লাস ভিডিওস, ক্রিয়েটিভ সিআইটি টুলস, ইন্টার্নশিপ ব্যবস্থা আছে আমাদের এখানে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সহ এনএসডি অ্যাসেসমেন্ট, ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্টও আমরা প্রোভাইড করছি। একটু আগে যেহেতু আমি লোকেশনের কথা বললাম, আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আমরা কোন কোন লোকেশনে বেস করছি। আমাদের হেড অফিসটা হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি 4 নম্বর। এছাড়া এখানে আমাদের ধানমন্ডিতেই দুইটা ক্যাম্পাস রয়েছে, উত্তরা ব্রাঞ্চে একটা আছে, ঢাকার বাইরে চট্টগ্রাম এবং মিরপুরে আমরা আমাদের ব্রাঞ্চ রান করছি। অ্যান্ড নিউলি আমরা পঞ্চগড়েও আমাদের ব্রাঞ্চটা রান করেছি। তো সবাই অলমোস্ট জানেন যে আমাদের আজকের টপিকটা আমরা মেশিন লার্নিং এর মানে মেশিন লার্নিং এর উপর কন্ডাক্ট করতে যাব। সো এই সেমিনারটা আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই জিএস টিইউ সায়েন্স ক্লাবকে, যাদের উদ্যোগে আমরা ক্রিয়েটিভ আইটি এর সাথে কোলাবোরেটিভলি কাজ করতে পারছি। সো আজকের এই সেশনটি শুধুমাত্র একটি সেমিনার নয়, বরং আমি মনে করি এটা একটা ইনিশিয়েটিভ যা স্টুডেন্টদের জন্য নতুন একটা অপরচুনিটি তৈরি করবে বলে আমি মনে করি। সো ওয়াই লার্নিং মেশিন লার্নিং ইজ ইম্পর্টেন্ট। আমরা আজকে যেসব টপিকের ব্যাপারে কথা বলবো বা আমাদের মেন্টর আজকে যেসব টপিকের ব্যাপারে কথা বলবে, এটা আহ, মানে আমি জাস্ট এটা বলতে চাই যে এআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখনকার। আমি যদি মার্কেট ইন্ডাস্ট্রির কথা বলি, এআই মেশিন লার্নিং শুধু ভবিষ্যতের কথা নয়, বরং এটি বর্তমান প্রযুক্তির অগ্রগতির একটা মূল মূল অংশ। আমি যদি বলি, যখন আপনি পাইথন মেশিন লার্নিং শিখবেন, তখন আপনি শুধু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা বেস, যেটা আপনার ক্যারিয়ারকে আরো পুশ করতে পারে। এই দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি শুধুমাত্র চাকরির সুযোগ পাবেন না, এছাড়াও ডেটা অ্যানালাইসিস, এআই মডেল ডেভেলপমেন্ট বা অটোমেশন, এরকম ফিউচারিস্টিক সেক্টরসে নিজেদের জায়গা তৈরি করতে পারবেন। এখন আমি বলি এই দক্ষতাগুলো শিখে আপনার কি করতে পারবেন অ্যাকচুয়ালি। মেশিন লার্নিং এটি এমন একটি ফিল্ড যেখানে আপনি ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করা, ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করবেন। আমি যদি বেসিক কিছু, যেটা আমরা সবাই মোটামুটি পরিচিত, সেলফ ড্রাইভিং কার্স, ভয়েস অ্যাসিস্ট্যান্স, রেকমেন্ডেশন সিস্টেম, এই সবগুলোই কিন্তু মেশিন লার্নিং এরই ফলাফল। পাইথন বা এআই বা এমএল এর জন্য যে সব জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আপনি যে ডেটা ভিজুয়ালাইজেশন মডেল ট্রেনিং বা যেগুলি আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি মোটামুটি গুরুত্বপূর্ণ। এখন আমি যদি এআই বা মেশিন লার্নিং এর মার্কেট ভ্যালুয়েশনের কথা বলি, মেশিন লার্নিং এর বর্তমান আমি যদি ধরি, তাহলে এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং 2030 সালের মধ্যে অলমোস্ট এটা $500 বিলিয়ন ক্রস করবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এআই ড্রিভেন অটোমেশন বা ডেটা অ্যানালাইসিস ডিমান্ড দিন দিন বাড়বে। এটার কারণ হচ্ছে প্রতিটি বিজনেস এখন ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর দিকে এগিয়ে যাচ্ছে। যদি আপনারা স্কিলস শিখতে পারেন, তাহলে এআই এবং এমএল এর বুমিং অপরচুনিটিস গুলো কিন্তু অংশ নিতে পারেন। আমি আমি একদম প্রথমে বলছি, আবারও বলতে চাই যে আমি জিএসটিইউ সায়েন্স ক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
তাদের উদ্যোগ সহযোগিতা ছাড়া হয়তো বা আজকের এই সেশন কন্ডাক্ট করাটা পসিবল হতো না। সো ইটস অ্যান অনার আপনাদের সাথে কাজ করতে পেরে। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা সেশন প্রেজেন্ট করার জন্য বা ব্যবস্থা করার জন্য, যাতে প্রত্যেকটা স্টুডেন্টই লাভবান হয়। আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ ট্রাইটা করব। নাও ইটস টাইম ফর মেইন সেশন। আমি আমাদের মেন্টর সজীব শাহ স্যারকে সেশনটি হ্যান্ড ওভার করতে চাই, যিনি পাইথন মেশিন লার্নিং এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। সবাইকে একটু অনুরোধ করব মনোযোগ দিয়ে সেশনটি শোনার জন্য। আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রশ্ন করার জন্য এবং সেশনটি উপভোগ করার জন্য। ইন দ্য মিন টাইম আমি কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিব। কাইন্ডলি সবাই সেই অ্যাটেন্ডেন্স লিঙ্কটি প্রেস করে একটু ফিল আপ করে দিবেন, তাহলে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্সটা মেক শিওর করতে পারবো। সো থ্যাংক ইউ অল ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং টুডে। ওভার টু আওয়ার মেন্টর সজীব স্যার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুরু করতে পারি আমি? শিওর স্যার, শিওর। ওকে। সবাইকে আহ, ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আসলে আমাদের এই আজকের এই ওয়ার্কশপে কন্ডাক্ট হওয়ার জন্য। সবাই তো ভালো আছেন না? আই হোপ আপনাদের কথা বলার অপশনস আছে। আছে ওনাদের কথা বলার অপশনস? স্যার আলহামদুলিল্লাহ স্যার, অবশ্যই। আপনি কেমন আছেন? ওকে ওকে, হ্যাঁ জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে। সো আমরা সবাই হচ্ছে গোপালগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, তাই তো? জি স্যার। ওকে। সো আমরা কোন ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছি কাইন্ডলি আমাকে একটু কেউ চ্যাট বক্সে লিখে জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। কে কোন ডিপার্টমেন্ট থেকে আছি, নাকি আমরা সবাই একটা একটা ডিপার্টমেন্ট থেকেই আছি? ওকে, স্যার ত্রিপলি সিএসএ। ওকে, ত্রিপলিও আছে, সিএসইও আছে, গোল্ড দেখে ভালো লাগতেছে। আচ্ছা, ফিজিক্স বিজি। ওকে, ফিজিক্স ফিজিক্স। ওকে, ট্রিপলি। ওকে ওকে ওকে। সো হিউজ নাম্বার অফ ডিপার্টমেন্ট। ওকে ওকে। ম্যাথমেটিক্স। ওকে ওকে। আচ্ছা, সো হিউজ নাম্বার অফ, আমরা মোটামুটি বুঝতেই পারছি যে এখানে আমরা আসলে ডিফারেন্ট ডোমেইনের বলতে পারি, তাই না? যে ডিফারেন্ট ডোমেইনের অনেক স্টুডেন্ট আসলে এক জায়গাতে হয়েছি। বাট আমাদের লক্ষ্য কয়টা? একটা, তাই না? লক্ষ্যটা হচ্ছে কি, যে পাইথন উইথ মেশিন লার্নিং। এখন কথা হচ্ছে যে কেন আসলে এইটা আমরা কাজ করব। হয়তো আমরা পড়াশোনা করব 1-2 ঘন্টায়, অনেক কিছু পড়াশোনা করব, হয়তো আমাদের আজকে অনেক কিছু মনে থাকবে, সেশনের পরে আমরা হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবো, তাই না? ওকে। ইউনিভার্সিটি অফ রাজশাহী। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ তানভীর স্যার। তো আমরা সবাই ট্রাই করব আমরা যাতে একটু, যদি একটু নোট রাখতে পারি, ঠিক আছে, আমাদের সবার জন্য ভালো। হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে ইনস্ট্যান্ট যদি এই নলেজটা কাজ না দেয়, দেখা যাচ্ছে যে হয়তো 1-2 বছর পরে বা 6 মাস পরে দেখা যাচ্ছে যে কাজে লাগতে পারে। হ্যাঁ। সো আমরা আমাদের মূল সেশনে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি দেখতে পেয়েছি অনেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছি। সবাইকে আমাদের ক্রিয়েটিভিটিতে স্বাগতম। ঠিক আছে, জানিয়ে আমি আমার সেশন শুরু করব তার আগে আমি একটা দাওয়াত দিতে চাই, যেহেতু এখন আসলে রোজার সময়, এখন আসার সময় নাই। যদি আপনাদের পক্ষে পসিবল হয় তাহলে আমার পক্ষ থেকে একটা ইনভাইটেশন রইলো। ক্রিয়েটিভিটি ধানমন্ডি ক্যাম্পাসে আমি বসি। সবাইকে ক্রিয়েটিভিটিতে আমন্ত্রণ, 1 কাপ কফি দাওয়াত থাকলো। রোজার পরে অবশ্যই, ঠিক আছে? ওকে। সো আমরা আমাদের মূল সেশনে চলে যাব। আমি খুব বেশি আর দেরি করব না। ওকে। সামওয়ান আমাকে একটু এনশিওর করেন যে আমার আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি আসলে সেটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে। সো আমি একটা কোশ্চেন থ্রো করতে চাই, সেটা সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বা এআই সম্পর্কে কি আমাদের আগে থেকে কোনো আইডিয়া আছে, বা মেশিন লার্নিং সম্পর্কে আমাদের কারো কোনো আইডিয়া আছে? থাকলে আপনারা একটু কমেন্টস বক্সে বা চ্যাট বক্সে একটু লিখে দিতে পারেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো বিষয়টা আসলে কিভাবে আমার আলোচনাটা আগানো উচিত। হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, নো 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 নো। ওকে। আমি আইডিয়া আছে এমন কেউ আছেন এখানে যে যার পার্টিকুলার কোনো, এই পার্টিকুলার কোনো বিষয়ে আইডিয়া আছে? সো অনেকেই দিয়েছেন, সবাই আসলে নো নোই দেখতে পাচ্ছি। আচ্ছা।
সো আসি না জানাটা আসলে কোনো অপরাধ না, ঠিক আছে, জাস্ট আমি আসলে দেখে নিলাম যে আমাদের মধ্যে অনেকে আমরা আসলে কেউ কোনো কিছু জানি কিনা পাইথন মেশিন লার্নিং এর বিষয়ে। এখন কথা হচ্ছে যে শুরুতে আমি একটা কোশ্চেন দিয়ে আসলে শুরু করতে চাই। হ্যাঁ, দেখেন আমরা সবাই কিন্তু স্মার্টফোন চালাই, তাই না? এমন কেউ আছে যারা স্মার্টফোন ইউজ করি না এখানে বর্তমান সময়ে? এমন কেউ মনে হয় নাই না যারা স্মার্টফোন ব্যবহার করে না? সবার ফোনে ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, অথবা অনেকেই নেটফ্লিক্সে মুভি দেখি, তাই না? তো এই পার্টিকুলার জিনিসটা আসতে আসলে কি হয় দেখেন, একটু যদি থিঙ্ক করেন, আপনি যখন ফেসবুকে রিলস দেখেন ধরে নিলাম, ঠিক আছে, বা আপনি কোনো একটা ই কমার্স প্রতিষ্ঠানে বা দেখা যাচ্ছে ফেসবুকে আপনি কোনো একটা কিছু সার্চ করলেন, পরবর্তী ভিডিওগুলা কি বা পরবর্তী সাজেশন গুলা হইতে পারে সেটা ইমেজ, হইতে পারে সেটা আপনার ইউটিউবের মুভি, আপনার ওই ইন্টারেস্টের উপর বেস করে আসে না? ধরেন আমরা যদি একটা গান শুনি, ঠিক আছে, আমার মন খুব খারাপ, হ্যাঁ, আমরা যখন একটা গান শুনি, কি গান শুনলাম, দেখা যাচ্ছে পুরোনো দিনের নাইনটিজ এর আমি কোনো একটা গান শুনলাম, পরবর্তীতে ইউটিউবে আমাকে সেম টাইপের গান আসলে সাজেস্ট করে না সবাই? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি কি জি হিয়ারেবল? শোনা যাচ্ছে। জি স্যার, একটু শোনা আমরা যাচ্ছে। সবাই একটু আমরা আমাদের এটা জাস্ট একটা ফর্মাল সেশন, মানে ফর্মাল সেশন হিসেবে কাউন্ট করেন, ঠিক আছে, আমরা কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই, হ্যাঁ। কারণ কি হবে যে সবার যদি পার্টিসিপেশন থাকে তাইলে এটা আরো অনেক ভালো হয় সেশন গুলা, হ্যাঁ। তো দেখেন আমাদের কিন্তু এই ধরনের সাজেশন গুলো আসে, তাইলে কি এগুলো কি অটোমেটিক হয়ে যায়? এগুলো কিন্তু আসলে অটোমেটিক হয় না, হ্যাঁ। এগুলোর পেছনে আসলে কাজ করে মেশিন লার্নিং এর মতো বিষয়, হ্যাঁ, বা আপনি যদি বলেন যে এআই এর মতো বিষয়। তো আমি বলবো, আমি মেশিন লার্নিং কে এআই কেন বলতেছি ভাই, মেশিন লার্নিং এবং এআই কি ডিফারেন্সটা বলবো। সো এগুলোর পেছনে কি করে, আলটিমেটলি যারা ইউটিউব বা নেটফ্লিক্সে যারা আছেন, হয়তো এনাদের ব্যাক এন্ডে হিউজ নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স আসলে বসে আছে বা ডাটা সায়েন্টিস্ট বসে আছে, তারা কি করে, ইউজার এন্ড থেকে যে ডাটাটা জেনারেট হচ্ছে, সাপোজ আপনি যখন ফেসবুক বা ইউটিউব ব্যবহার করছেন, পার্টিকুলার সাইটে কি হচ্ছে, আপনার ইউজেজের উপর বেস করে একটা পার্টিকুলার ডাটা জেনারেট হচ্ছে, যেটা তাদের ডাটাবেজে কি হচ্ছে, রিয়েল টাইম স্টোর হচ্ছে, তাই না? এখন ওই ডাটাগুলাকে যদি পার্টিকুলার কোনো কোম্পানি, সেটা হইতে পারে ইউটিউব, নেটফ্লিক্স বা অন্য কোনো যে কোনো ধরনের অর্গানাইজেশন, বা বলতে পারেন আপনি ফেসবুক, ঠিক আছে, সো এই ধরনের অর্গানাইজেশন গুলো যদি এই ডাটাগুলা থেকে মিনিংফুল কিছু বের না করতে পারে, এটা তাদের জন্য কি শুধুমাত্র একটা বার্ডেন, তাই না? যে তারা টাকা খরচ করে সার্ভার বানাচ্ছে এবং সার্ভারের ডাটাগুলোকে নিয়ে রেখে দিচ্ছে বা স্টোর করতেছে, তাই না? সো দ্যাটস ওয়াই তারা কি করলো, ভাই ঠিক আছে, এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আসলে আসতেছে, তাহলে এইগুলাকে কি করার দরকার, আমাদের প্রসেস করার দরকার, কারণ এখান থেকে যেন আমি কোনো মিনিংফুল কোনো কিছু বের করতে পারি যেটা আমার পার্টিকুলার বিজনেসের গ্রোথে হেল্প করবে, তাই না? তো এই যে পার্টিকুলার বিজনেসের গ্রোথে আমাদেরকে হেল্প করতেছে এবং ডাটাগুলোকে সে অ্যানালাইসিস করতেছে, এই জন্য তার কাদের দরকার, ডাটা সায়েন্টিস্ট অথবা এমএল ইঞ্জিনিয়ার। এবং এই ডাটা সায়েন্টিস্ট এবং এমএল ইঞ্জিনিয়ার হইতে হবে কি, যে ওই পার্টিকুলার ফিল্ড ওরিয়েন্টেড, তাই না? আচ্ছা, আমরা যাবো ফিল্ড ওরিয়েন্টেড কি বিষয়, সমস্যা নেই। সো তারা কি করতেছে, এই ডাটাগুলো যারা যে যে ডাটাগুলো পাচ্ছে, জেনারেটেড যে ডাটাগুলো পাচ্ছে, তারা সেগুলোকে অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে আমার যে ইউজার আছে, মানে তাদের যে ইউজার, ঠিক আছে, তাদের ইউজারের ইন্টারেস্ট অনুযায়ী বা তাদের ইউজারের ইন্টারেস্ট খুঁজে তারা ওই কাইন্ডস অফ ভিডিওস বা ওই কাইন্ডস অফ সার্ভিসেস আসলে প্রদান করে থাকে। এতে করে কি হয়, যেন আপনি পার্টিকুলারলি ওই যে পার্টিকুলার সার্ভিসেসটা আছে, ওই সার্ভিসেসের সঙ্গে যাতে অনেক বেশি অ্যাড থাকেন, বা ওইখানে যাতে আপনার প্রতি কোনো বিরক্তি না আসে। সাপোজ আপনি এখন দেখতে চাচ্ছেন কি যে, আপনি সার্চ করলেন, আপনি একটা হেডফোন কিনবেন, ঠিক আছে, ব্লুটুথ হেডফোন কিনবেন, আপনি ই কমার্স একটা সাইটে গিয়ে আপনি ব্লুটুথ হেডফোন লিখে সার্চ করলেন। তো আপনাকে ব্লুটুথ হেডফোনের কয়েকটা সাজেশন দেখায়, সে আপনাকে দেখা যাচ্ছে যে জুতার অ্যাড দেখাই দিল। তাইলে তো আপনি আর ওই পার্টিকুলার জায়গাতে মানে স্টে করবেন না, তাই না? সো এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এগুলো এইভাবেই করে, এবং এখান থেকে আসলে তারা বিজনেস ক্রিয়েট করে, ঠিক আছে, যে পার্টিকুলার কোনো একটা রিজিয়নে যদি কোনো কিছু ফল করে, তারা আসলে কেন ওই জিনিসটা ফল করতেছে, বা কি কারণে তাদের রেভিনিউটা কমে যাচ্ছে, তারা এই পার্টিকুলার জিনিসটাকে আসলে ফাইন্ড আউট করে কিভাবে, আমাদের যে ইউজারের যে ডাটা আছে সেই ইউজারের ডাটার উপর বেস করে। তো তাহলে এখন এগুলা কিভাবে হয়, এগুলো আসলে হয় অটোমেটিক, কোনো কিছুই হয় না, সবকিছুই আসলে মেশিন লার্নিং এর মাধ্যমেই হয়। তো আমরা আমাদের আজকের সেশনের নাম দিয়েছি কি, যে পাইথন উইথ মেশিন লার্নিং। এখন কথা হচ্ছে যে আমরা কি কেউ জানি যে পাইথন ছাড়াও আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মেশিন লার্নিং করা যায়, বা হুম, আমরা কি কেউ জানি? ওকে, পাইথন ছাড়া, গুড। আর পাইথনকে কি বলে আমরা জানি? পাইথন ইটসেলফ বা কি, মানে পাইথনকে কি বলি আমরা?
যদি কেউ লিখে দিই আমরা পাইথনটা কি, বা মুখে যদি বলতে চাই যে আমি যে সেশনের নাম দিলাম পাইথন উইথ মেশিন লার্নিং, এখানে পাইথনটা আসলে কি আমরা কি কেউ জানি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা। তাহলে আসি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। দেখেন, আমরা আমরা নর্মালি কথা বলি, তাই না? আমাদের কথাগুলোকে আমরা কম্পিউটারকে বোঝাইতে পারবো আমরা যেভাবে মানে বলি? অবশ্যই পারবো না, তাই না? সো, বা আমি যদি ধরেন যে আহ, বাইরে গেলাম, হইতে পারে জার্মানি বা ফ্রান্স গেলেন, আপনার বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু বুঝবে না কেউ, তাই না? সো আপনার যদি একজন ফ্রেঞ্চম্যানকে তা আপনার মনের ভাব প্রকাশ করতে হয়, তাহলে হয় ওই ফ্রেঞ্চম্যানকে বাংলা জানতে হবে, অথবা আপনাকে ফ্রেঞ্চ জানতে হবে, তাই না? সো আলটিমেটলি কি এটা হচ্ছে যে ধরেন একটা ওয়ান কাইন্ড অফ কনভার্সন বলা চলে, তাই না? কনভার্সন কি, যে আপনি পার্টিকুলার একটা ভাষাতে বলতেছেন, সে তার মতো করে ট্রান্সলেট করে ব্যবহার করতেছে, তাই না? তো এই পার্টিকুলার জায়গাতে কি হচ্ছে যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, এটা ইটস কাইন্ডস অফ মিডিয়েটর, তাই না? মাধ্যম। মানে ওই যে আমরা বলি না যে কোনো একটা মাধ্যমে কোনো কিছু সম্পূর্ণ হওয়ার, ঠিক যেমন আপনি যখন ইউটিউব চালান, আপনি কি করেন, কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট ব্যবহার করেন, বাট আপনি কি করতেছেন, একটা ফোন ব্যবহার করতেছেন, তাই না, ইউটিউব চালানোর জন্য। হয়তো পারে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতেছেন ইউটিউব চালানোর জন্য। সো এই যে আমরা মিডিয়েটর হিসেবে কোনো কিছুকে ব্যবহার করতেছি, ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি, ধরেন যে মিডিয়েটর। বাট আমরা যখন পার্টিকুলার কোনো একটা সিস্টেম বা অ্যাপ্লিকেশন বিল্ড আপের জন্য এরকম কোনো মিডিয়েটর ব্যবহার করি, তখন আমরা সেগুলোকে আসলে বলি কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত ধরেন আমার যে মনের ভাষা, আমার মনের ভাষা বা আমার মনের অভিব্যক্তিকে আমি কম্পিউটারাইজড কোনো একটা সিস্টেমকে বোঝাবো, বা কম্পিউটারাইজড কোনো একটা মডেল বা সিস্টেম, বলেন সিস্টেমই বলি, ডেভেলপ করার জন্য আসলে কি করব, যে আমার মনের ভাষাটাকে যেন সে কনভার্ট করে ব্যবহার করতে পারে বা বোঝাইতে পারে। সেই জন্য আসলে কি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে উদ্ভব হয়েছে, এবং এই এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে পাইথন একটা। এখন কথা হচ্ছে যে পাইথন ছাড়াও তো মেশিন লার্নিং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, তাহলে আমি কেন আসলে পাইথন ব্যবহার করে করব? পাইথন ব্যবহার করার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, খুব ইউজার ফ্রেন্ডলি। এখন আমি আসলে কেন ইউজার ফ্রেন্ডলি বলতেছি, এইটার সিনট্যাক্সের কারণে। কি সিনট্যাক্স? সিনট্যাক্স বলতে আমরা কি বুঝি, যেমন আমরা ভাষায় যে ভাষায় কথা বলতেছি, ঠিক আছে, আমার ভাষাগুলা বোঝানোর জন্য, যেমন আমি বলি না যে আমি একটু পরে খেতে যাব, তাই না, বা একটু পরে হয়তো দেখা যাচ্ছে আমি পড়তে বসবো, তো এই ভাষাগুলো যখন আমি পাইথনে বোঝাইতে যাই, পাইথনের এই এই জন্য আমি যে ধরনের সিনট্যাক্স ব্যবহার করি, এই সিনট্যাক্স গুলো পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে ইজি। কেন ইজি? কারণ এইখানে আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরি সাপোর্ট পাওয়া যায়। কি সাপোর্ট পাওয়া যায় বলেন? বিল্ট ইন ডিফারেন্ট কাইন্ডস অফ লাইব্রেরি সাপোর্ট পাওয়া যায়। আমার লেখাটা হয়তো খারাপ হইতে পারে, একটু কাইন্ডলি একটু ইগনোর করেন এগুলা। তারপরে হচ্ছে এটার হিউজ নাম্বার অফ কমিউনিটি সাপোর্ট। কি, যে বর্তমানে পাইথনের কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ হচ্ছে ওপেন এআই এর কথা যদি আমরা শুনে থাকি, আমরা সবাই মোটামুটি হয়তো চ্যাট জিপিটি এখন ব্যবহার করি আমাদের প্রয়োজনীয় কাজে। তো চ্যাট জিপিটির যে প্রতিষ্ঠাতা কোম্পানি সেটা হচ্ছে ওপেন এআই। এছাড়াও ফেসবুক, তারপর হচ্ছে আমাদের যে নেটফ্লিক্স, বিভিন্ন ধরনের আলিবাবা বা এই ধরনের বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান, তাদের যে সার্ভিসেস আছে তাদের সেই সার্ভিসেসে বিভিন্ন ধরনের চ্যাটবট সিস্টেম আসলে জেনারেট করে রাখছে, যাতে করে কি তারা কাস্টমারের যে মানে ইয়াটা নিডেডটা আছে, সেই কাস্টমারের নিডেডটা যেন তারা খুব ইজিলি বুঝতে পারে বিভিন্ন টাইপের কনভারসেশনের মাধ্যমে, ঠিক আছে। এবং এই যে যে বটগুলা বা চ্যাটবট গুলা তারা জেনারেট করে রাখছে, সবকিছুই আসলে পাইথন বেসড। আচ্ছা, এখন পাইথনের আরেকটা মানে হওয়ার পপুলারিটি আরেকটা প্রধান কারণ হচ্ছে যে রিসার্চ ফিল্ডে, এটা তো গেল ডেভেলপমেন্টের কথা, আর একটা হচ্ছে রিসার্চ ফিল্ডে, যারা রিসার্চ ফিল্ডে কাজ করতে চায় বা কাজ করে, ঠিক আছে, তারা কি করে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুলনামূলক ইজি হওয়ায় তারা যদি কোনো ধরনের ডাটা থাকে, সেই ডাটাগুলোকে পরবর্তীতে তারা কোনো একটা মেশিন লার্নিং বেসড মডেলের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে, মডেল জেনারেট করে তারা দেখা যাচ্ছে পার্টিকুলার রিসার্চের কাজও করে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা কথা যদি বলি, কমিউনিটি সাপোর্টের কথা বলার পরে প্ল্যাটফর্ম সাপোর্ট, ঠিক আছে। প্ল্যাটফর্ম সাপোর্টকে আমরা বিভিন্ন সময়ে সিস্টেমের আমাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস থাকে বা সিস্টেমের লিমিটেশন থাকে, এই লিমিটেশনগুলো পাইথনে মোটামুটি ভাবে দূর করা যায়। কিভাবে দূর করা যায়? আমাদের বিভিন্ন ধরনের একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে ক্যাগল। এই ক্যাগলে যদি যান, আপনি আপনার পার্টিকুলার প্রবলেম লিখে যদি সার্চ করেন, তাহলে এইখানে আপনার দেখা যাচ্ছে যে
পসিবল যত ধরনের সলিউশনস আছে যেগুলো আসলে অন্যদের দ্বারা আসলে সলভ করা, ঠিক আছে, ওই সলভিং যে বিষয়গুলো সবকিছু আসলে আপনার কাছে অ্যাজ আ সাজেশন হিসাবে আসে। তো আলটিমেটলি কিন্তু আমাদেরকে কোড না করলেও হয়, তাই না? বাট আমাদেরকে কি করা লাগে, কোডটা অপটিমাইজ করা লাগে অথবা আমাদের কোডটাকে রিফার্নিশ করা লাগে। এখন কথা হচ্ছে যে আপনি কোডটা যখন অপটিমাইজ করতে যাবেন বা রিফার্নিশ করে আপনার পার্টিকুলার কাজে ব্যবহার করতে যাবেন, তখন কিন্তু আপনার পাইথন উইথ মেশিন লার্নিং বা পার্টিকুলার একটা মডেলের বিষয়ে পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকা লাগবে, তাই না? তো আমরা আসি। তো এখন কথা হচ্ছে যে আমি কে বা এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি, যদিও আমাদের পর মানে আগে যে স্যার কথা বলেছেন উনি আমার নামটা বলেছেন সজীব সাহা। আমি সজীব সাহা কথা বলছি। কাজ করছি অ্যাজ আ ফ্যাকাল্টি মেম্বার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে মেশিন লার্নিং নিয়ে। আমার স্পেশালাইজড এরিয়া হচ্ছে আমি মেশিন লার্নিং এ অনেকদিন যাবত কাজ করি, ঠিক আছে। বর্তমানে আমি কাজ করছি হচ্ছে আপনার, একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে নেটফ্লিক্সে আমাদের মধ্যে যে ছবিগুলো আসে বা ভিডিওগুলো আসে এটা কেমন ভাবে আসে, এটাকে মেশিন লার্নিং এর ভাষায় বলে রিকমেন্ডেশন সিস্টেম। বর্তমানে আমি রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে কাজ করছি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও আমি কম্পিউটার ভিশন, ঠিক আছে, ডিপ লার্নিং এবং আমাদের যে একাডেমিক রিসার্চের কথা আমি বললাম, একাডেমিক রিসার্চে আসলে কাজ করি, হ্যাঁ। আর এর পাশাপাশি আমি ক্রিয়েটিভিটিতে কাজ করার পাশাপাশি আমি হচ্ছে কানাডা টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভেক্টর ল্যাব নামে একটা ল্যাব আছে, ঠিক আছে, সেই ল্যাবে অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পার্টিকুলার মানে বাংলাদেশ থেকে আসলে কাজ করি, হ্যাঁ। সো আমরা যদি কথা বলি যে এই যে আমাদের আজকে মেশিন লার্নিং এর পুরো যে সেমিনারের বিষয়বস্তু, আসলে মেশিন লার্নিংটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা হাই ডিমান্ড অফ স্কিলস, আমি একবারে সবগুলা বলবো। অটোমেশন অ্যান্ড ইফিসিয়েন্সি, নতুন নতুন টেকনোলজির আবিষ্কার যেগুলোকে আমরা এমার্জিং টেকনোলজিস বলতেছি। ডাটা ড্রাইভেন ডিসিশন মেক করতে পারে, দ্যাটস ওয়াই প্রবলেম সলভ করতে পারে, আর হচ্ছে এন্টারপ্রিনিয়রশিপের জন্য। আচ্ছা, এখন আমরা যদি হাই ডিমান্ডস অফ স্কিলের কথা বলি, সাপোজ ধরেন আমি এই যে ডাটার একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে এখন ডাটা জেনারেট হচ্ছে, তারা সেই ডাটাগুলোকে স্টোর করে ওই ডাটাগুলো থেকে মিনিংফুল ইনফরমেশন বের করতে পারে যেন তাদের বিজনেসটাকে তারা গ্রো করতে পারে। এখন কথা হচ্ছে সিম্পল একটা স্ট্যাটিক্স যদি ধরে নেই, 2004 সালে যখন ফেসবুক আসে ইউজারের সংখ্যা কত ছিল, 2025-এ এখন ফেসবুকের ইউজারের সংখ্যা কত। ফেসবুক যে বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলা আনে বিভিন্ন সময়ে, কেন আনে বা কি কারণেই আনতেছে, দেখবেন যে মাঝে মাঝে ফেসবুক কি করে, বিভিন্ন ধরনের সার্ভে দেয়। অনেকে সার্ভে গুলো আমরা পূরণ করি, অনেকে আমরা সার্ভে গুলা পূরণ করি না। তো তারা কি করে, পার্টিকুলারলি ওই সার্ভের এগেনস্টে বা ওই সার্ভের ওপর বেস করে তারা তাদের সাইটে বা তারা তাদের ওই যে বলি ফেসবুক আর্চিভেল একটা ওয়েবসাইট, এই ফেসবুকের এই ওয়েবসাইটে তারা বিভিন্ন ধরনের চেঞ্জেস আসলে নিয়ে আসে, তাই না? তাহলে এই যে তারা নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, কারণ হচ্ছে কি, যে তারা যেন তাদের কাস্টমারকে আরো বেশি ভালো সার্ভিস দিতে পারে, হ্যাঁ। এখন এই যে যে ভালো সার্ভিস তারা দিতে পারতেছে, কার এগেনস্টে দিতে পারতেছে, তারা ওই সার্ভের ডাটার এগেনস্টে। এখন এই সার্ভে ডাটাগুলো অ্যানালাইসিস করতেছে কারা, সার্ভে ডাটাগুলো অ্যানালাইসিস করতেছে যে আপনাদের মধ্যে থেকে যারা ডাটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ার বা এই টাইপের কাজগুলো করবেন আসলে তারা। এখন যেহেতু এই ডাটার সংখ্যা বাড়তেছে দিন দিন পৃথিবীতে, ডাটার সংখ্যা কি কমার কোনো চান্স আছে? আমাকে কেউ একজন বলেন, ইয়েস অথবা নো, যে আমাদের এই যে যে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই বিভিন্ন ওয়েবসাইটের সংখ্যা কি কখনো কমার চান্স আছে? এবং তাইলে এই ডাটা সাইজও কখনো কমবে না। সো ডাটা সাইজ যেহেতু বাড়বে, সো এইটার যে ডিমান্ড, এইটার ডিমান্ড আসলে আর কখনোই কমবে না, এইটার ডিমান্ড আসলে আরো বাড়বে। এবং ধারণা করা হয় হচ্ছে 2030 সালের মধ্যে, যদি আমি মার্কেট অ্যানালাইসিস হয়তো দেখাবো না, 2030 সালের মধ্যে এই পাইথন উইথ মেশিন লার্নিং এর ডিমান্ড শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং কানাডা, ঠিক আছে, এই পার্টিকুলার জায়গাগুলোতে 30 মিলিয়ন অফ জব রোল আসলে নতুন করে ক্রিয়েট হবে, যারা শুধুমাত্র এই ডাটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। তারপরে বলতেছে অটোমেশন এন্ড ইফিসিয়েন্সির কথা, কেন আসলে এটার কথা আসতেছে, সাপোজ আমরা যদি একটা পার্টিকুলার কাজ করি, তাই না? তো আমাদের এই পার্টিকুলার কাজ কতটা ইফেক্টিভ ওয়েতে করতেছি আমি, ঠিক আছে, এটা কিন্তু আমাকে জানা লাগে বা বোঝা লাগে। সাপোজ আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন, চ্যাট জিপিটির কাছে প্রম্পট দিলেন যে ভাই ঠিক আছে তুমি আমাকে একটা ইকুয়েশন দিলেন যে এই মতটা সলভ করে দাও, চ্যাট জিপিটি আপনাকে রবীন্দ্রনাথের কবিতা লেখা শুরু করে দিল, তাই না? সো তাইলে আপনি কি করবেন না যে আপনি ওই পার্টিকুলার চ্যাট জিপিটি তার ব্যবহার করবেন না। সো আমার কি হয় যে এই পার্টিকুলার আমরা যে কাজগুলা করি বা মডেলগুলা বিল্ড করি, যেখান থেকে আসলে আমরা ডিসিশন নিই যে আমার কি করা লাগবে, বা ফেসবুক বা মেটা ডিসিশন নিচ্ছে যে কি করা লাগবে, এই কাজগুলো আসলে কতটুকু ইফিসিয়েন্ট আকারে করতেছে আমাদেরকে সেটা মেজার করতে হয়। দেন আমরা একটা কথা বলতেছি অটোমেশনের কথা। সাপোজ ধরেন আপনি একটা কাজ করবেন, আমি আমি ভাত খাবো, ঠিক আছে, আমি ভাত খাবো, আমি প্রতিদিনই ভাত খাই। তো ধরেন একজনকে যদি বলতে হয় যে
প্রতিদিন তুমি ভাত খাও, প্রতিদিন তুমি ভাত খাও, প্রতিদিন তুমি ভাত খাও। আরেকটা কাজ হচ্ছে যে কি, আমি ওকে একবার বলে রাখলাম যে ঠিক আছে ভাই, প্রতিদিন দুপুর 12টা বাজলে তুমি ভাত খাবা। তো আমার ইফিশিয়েন্ট কোনটা? ইফিশিয়েন্ট হচ্ছে কি, যে আমার পার্টিকুলার, আমি যে তাকে বলে দিচ্ছি যে ঠিক আছে তুমি প্রতিদিন 12টার সময় ভাত খাবা রেগুলার করে, শেষ, একবারের ইনস্ট্রাকশন শেষ। তো এই টাইপের কাজগুলোকে আসলে বলে হচ্ছে অটোমেশন আমাদের ভাষায়, ঠিক আছে? সো আপনি যখন কোনো এক চ্যাট জিপিটি ব্যবহার করেন, প্রতিবারে কিন্তু আপনার কি করা লাগে না, আপনি যাই তার কাছে জাস্ট কোয়েরি চালান, সে আপনাকে এনে একটা কোয়েরি দিয়ে দেয়। তো চ্যাট জিপিটি কে আসলে এমন ভাবে রান করা, ঠিক আছে, বা এমন ভাবে আসলে বিল্ড করা যেন সে কি একটা অটোমেটেড ওয়েতে যেন রেজাল্ট জেনারেট করতে পারে, এবং এট এ টাইম কি মাল্টিপল ইউজার যেন ব্যবহার করতে পারে। এমার্জিং টেকনোলজির কথা, চ্যাট জিপিটির কথা বলতেছিলাম, এছাড়া আরো বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, যেমন টেসলার অটোনোমাস কার আছে, বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন সিস্টেম যেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো যেহেতু এই টেকনোলজি গুলো এবং এমার্জিং টেকনোলজি গুলা মার্কেটে আসতেছে দিন দিন নতুন নতুন ভাবে, সো পার্টিকুলারলি এই ফিল্ডে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ আছে। এখন কথা হচ্ছে যে এই যে এমার্জিং টেকনোলজি গুলা, এই এমার্জিং টেকনোলজি গুলা থেকে আমরা আসলে কিভাবে এন্টারপ্রেনিউর হইতে পারবো, তাই না? দেখেন ভাই, কথা হচ্ছে যে আপনি যদি মানুষের সাধারণ জীবনে বা মানুষের প্রতিদিনের জীবনে কাজে লাগে এমন কিছু জেনারেট করতে পারেন। যেমন চ্যাট জিপিটি যখন প্রথম আসে, মানে বাংলাদেশে আসলো, বাংলাদেশে ইয়াটা শুরু হইলো বা রেগুলেশনটা শুরু হইলো 2020 সালে। তার আগে কিন্তু আসলে সবাই একটা হাইপ ক্রিয়েট করে দিল কি, যে সবার আসলে জব চলে যাবে বা এরকম কিছু হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। মাঝখানে ডেভিন এআই নামে একটা এআই আসলো, বললো যে অমুক হবে তমুক হবে। তারপরে ডিপসিক এআই আসলো, ডিপসিক এআই নিয়ে কি বলা হলো যে চ্যাট জিপিটি আর চলবে না। বাট চ্যাট জিপিটির কি মার্কেট ডাউন হয়েছে? না। হয়তো চ্যাট জিপিটি কি 1-2 দিনে সার্টেন অ্যামাউন্ট অফ একটা বিজনেস করতে, সেটা আসলে করতে পারে নাই। এখন কথা হচ্ছে যে এই যে ইমার্জিং টেকনোলজি গুলা, আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম যেটা মানুষের রিয়েল লাইফ প্রবলেম গুলাকে সলভ করতে পারে, ঠিক আছে, সেটা যে কোনো ধরনের প্রবলেমই হোক, ঠিক আছে, মানুষের যে রিয়েল লাইফ প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে পারে, এবং সেটা যদি এআই বেসড কোনো একটা মডেল হয়, অ্যাজ আ এন্টারপ্রেনিয়র ভাই আপনিও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনাকে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মানুষের জীবনের প্রবলেম, আমরা মানুষ আরামদায়ক, আমাদের সারা জীবনের প্রবলেম বা বিভিন্ন কাজকে যারা ইজি করতে পারবে, যে সমস্ত সলিউশন ইজি করতে পারবে, সেই সমস্ত সলিউশন মানুষ ব্যবহার করবে। তারপরে আমরা একটা কথা বলতেছি, ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং। যেমন বলতেছি যে ইউটিউব, নেটফ্লিক্স আপনাকে কি করে, মুভি সাজেস্ট করে, কিভাবে করে? Recording ড্রাইভেন in ডিসিশন মেকিং progress. বলে। প্রবলেম সলভিং এর কথা বলতেছি। প্রবলেম সলভিং কি, যে কোনো ধরনের প্রবলেম, সেটা যে কোনো কিছু বেসড হইতে পারে, ঠিক আছে, সেটাকে আসলে কি মেশিন লার্নিং এর মাধ্যমে সলভ করা যায়, যদি সেই পার্টিকুলার জায়গাতে কি থাকে, অ্যামাউন্ট অফ ডাটা থাকে আমাদের। এখন কথা হচ্ছে যে তাইলে আমি এই পার্টিকুলার ফিল্ডটাকে, যে আমি মেশিন লার্নিং বা এআই এর যে ফিল্ডটাকে, এইটাকে আমি কি কোনো পার্টিকুলার ডোমেইন বলবো, নাকি পার্টিকুলার কোনো ফিল্ড বলবো, না একটা প্রসেস বলবো? আমার কথায় যদি আমি সহজভাবে বলি, তাহলে মেশিন লার্নিং হচ্ছে পার্টিকুলার একটা প্রসেস। ইটস নট আ ডোমেইন, বাট একটা ডোমেইনও, বাট ডোমেইনের সঙ্গে সঙ্গে এটা একটা প্রসেসও। কেন প্রসেস বলতেছি? কারণ আপনার কাছে যদি রিয়েল টাইম প্রবলেম থাকে, সেটা হইতে পারে বিজনেস রিলেটেড, হইতে পারে অ্যাকাউন্টস রিলেটেড, হইতে পারে মেডিকেল রিলেটেড, হইতে পারে কম্পিউটার সায়েন্স রিলেটেড, যে কোনো কিছু। আপনার কাছে যে কোনো কিছুর এগেনস্টে যদি ডাটা থাকে, আপনি সেটা থেকে একটা স্মার্ট সলিউশন বা একটা স্মার্ট সিস্টেম জেনারেট করতে পারবেন। যেমন কিছু এক্সাম্পলের কথা যদি বলি, গাড়ি চালানোর জন্য বর্তমানে এআই ব্যবহার করা হচ্ছে, হইলো। রোবট বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করতেছে, করলো। বিভিন্ন ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য এখন কি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের এআই বেসড মডেল ব্যবহার করা হচ্ছে। কি তারা ওইখান থেকে সিটি স্ক্যান করতেছে, সিটি স্ক্যান রিপোর্টটা আসলে এক্সামিন করতেছে, এক্স রে রিপোর্ট এক্সামিন করতেছে, ওষুধ প্রেসক্রাইব করতেছে, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? আমরা কি ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি, যে মেশিন লার্নিং এর আলটিমেটলি যে ইম্পর্টেন্সটা আমাদের লাইফে আছে বা লিড করতেছে? জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন তাইলে কি আমরা বুঝতে পারতেছি যে এই মেশিন লার্নিংটা আসলে ফিজিক্স হোক, আপনি একজন ফিজিক্স স্টুডেন্ট হন, কেমিস্ট্রি হন, ম্যাথমেটিক্স হন, কি বাংলার স্টুডেন্ট হন, ইংলিশের স্টুডেন্ট হন, কোনো কিচ্ছু ম্যাটার করে না। জাস্ট আপনি আপনার ওই কাজটাতে আসলে মেশিন লার্নিং এর যে
ইমপ্লিমেন্টেশনটা বা মেশিন লার্নিং এর যে অ্যাপ্লিকেশনটা সেইটা জাস্ট আপনাদের বুঝতে হবে, বুঝে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া কোনো কিছু না। আর রিসার্চ বেসড কাজের জন্য আসলে কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, যে কোনো জন্য যে কোনো কিছুর জন্য কাজ করা যায়। যেমন আপনি ইংলিশে কাজ করবেন, ইংলিশের আপনি লিঙ্গুইস্টিক নিয়ে কাজ করবেন, যে আপনি এমন একটা কাজ করবেন যেটা কি করবে, যে আপনাকে কেউ প্রম্পটে গিয়ে কি লিখে দিবে, একটা প্যারাগ্রাফ লিখবে, সেখান থেকে ও পার্টস অফ স্পিচ গুলো খুঁজে বের করে নিয়ে আসবে, অথবা ভার্ব গুলাকে খুঁজে বের করে নিয়ে আসবে। যদি সে বানান ভুল করে, বানান গুলাকে সে কারেকশন করবে। সেম ভাবে বাংলার জন্য হইতে পারে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে যাই। তাহলে আসলে এই যে আমরা কথা বলতেছি, এআই নিয়ে কথা বলতেছি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত বিষয়টা কি, আমি কোনো বুকিশ কোনো কিছুতে যাচ্ছি না। নর্মাল একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? তো বাংলায় যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতেছি, সেটা হচ্ছে কি, তাহলে আমরা বুদ্ধির সাথে তুলনা করতেছি। এখন বুদ্ধি কার আছে? মানুষের আছে, গরু ছাগলের আছে, সবারই আছে মোটামুটি বুদ্ধি, তাই না? সবাই ভালো খারাপ মোটামুটি বুঝে। এখন কথা হচ্ছে যে এই যে ধরেন আমি মানুষের বুদ্ধির কথা যদি বলিস, তো মানুষ হচ্ছে কি সৃষ্টির সেরা জীব, তাই না? এবং সব থেকে বেশি বুদ্ধি বা বিবেক বুদ্ধির অধিকারী। তো এখন কথা হচ্ছে যে এই যে মানুষের বিবেক বুদ্ধি বা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাটা যদি আমি কোনো একটা কম্পিউটারাইজড সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাকেই আমরা বলবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা হইতে পারে কোনো একটা রোবট, হইতে পারে আমার কোনো একটা পার্টিকুলার ওই যে চ্যাট জিপিটির মতো মডেল, অথবা যে কোনো কিছু। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝাচ্ছি, যে আমাদের মানুষের যে ডিসিশন মেক করার ক্ষমতা, মানুষের যে চিন্তা চেতনা বা বুদ্ধি, সেই পার্টিকুলার জিনিসটাকে যদি আমরা কোনো একটা কম্পিউটারাইজ সিস্টেমের মধ্যে কি করতে পারি, বিল্ড করতে পারি। কেন আমি কম্পিউটারাইজ সিস্টেমের কথা বলতেছি, কারণ দেখেন যে আপনি যখন কোনো কিছু বিল্ড করতে যাবেন, আপনাকে কোনো একটা কিছুকে কিন্তু শেখাইতে হবে, হ্যাঁ। এখন এই শেখানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স, এবং কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ধরনের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা কি বিভিন্ন ধরনের কম্পিউটারাইজ সিস্টেমেই লিখি বা কম্পিউটারে লিখি, যার জন্য আমি কম্পিউটারাইজ সিস্টেম বলতেছি। সো কোনো একটা কম্পিউটারাইজ সিস্টেমকে মানুষের যে চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি বা ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে কোনো একটা সিস্টেমের মধ্যে ইনবিল্ড করে তার মধ্যে ওইরকম কি ডিসিশন মেক করার ক্ষমতাটাকে জেনারেট করাটাই হচ্ছে আলটিমেটলি এআই। হ্যাঁ, এবং এটার আসলে কোনো লিমিটেশনস নাই। কিন্তু এটার যদি অ্যাপ্লিকেশনের কথা আমরা প্রিভিয়াসলি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। তো রিকমেন্ডেশন সিস্টেম কিভাবে কাজ করতেছে বলেছি, বাট রিকমেন্ডেশনের সিস্টেমের কাজটা আরো হিউজ আছে। সাপোজ ধরেন আমরা দুইজন ইউজার আছি, হ্যাঁ, আমি আছি, এবং আমি এখান থেকে একজন র্যান্ডম গাই ধরে নিচ্ছি কি, সেটা হচ্ছে নির্জন, লাস্টে যে কথা মানে আছেন সাকিব উল আলম নির্জন। তো সাপোজ আমি একটা মুভি দেখেছি, মুভিটা একটা বাংলা মুভি, নির্জনও সেই বাংলা মুভিটা দেখেছেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে নির্জন এর মাঝে গিয়ে কি করছে, ওই বাংলা মুভি দেখার পর নির্জন একটা হিন্দি মুভি দেখছে, বাট এই হিন্দি মুভিটা আমি দেখি নাই, আমি একটা চাইনিজ মুভি দেখছি। তখন এই রিকমেন্ডেশন সিস্টেমটা আলটিমেটলি কি করে জানেন, ওই যে যে আমাদের দুইজনের যে সিমিলার ইন্টারেস্ট ছিল, সিমিলার ইন্টারেস্টটাকে সে ফাইন্ড আউট করলো। ফাইন্ড আউট করার পরে দেখলো যে নির্জন একটা হিন্দি মুভি দেখছে, বাট আমি সেটা দেখি নাই। তখন কি করবে, ওই হিন্দি মুভিটা সে আমাকে সাজেস্ট করবে। আবার আমি যে চায়না মুভিটা দেখছি সেটা নির্জন দেখে নাই, সেটা আবার নির্জনকে সাজেস্ট করবে। তার মানে হচ্ছে কি, সে আলটিমেটলি আইডেন্টিফাই করে যে তার যে ইউজার আছে, সেই ইউজারের মধ্যে আসলে কমন ইন্টারেস্ট কোথায় আছে, এবং এই কমন ইন্টারেস্ট গুলোকে খুঁজেই সে কাজ করে। ঠিক আছে, চ্যাট জিপিটির কথা আর নাই বলি। চ্যাট জিপিটিতে আগে আমরা টেক্সট লিখতে পারতাম, তার মানে আমরা যখন টেক্সট নিয়ে কাজ করি, এইটাকে মেশিন লার্নিং এর ভাষায় বলে এনএলপি। কি বলে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, এখন এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে শুরুতে চ্যাট জিপিটি কি নিয়ে কাজ করতো, শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করতো বা এনএলপি তে কাজ করতো। বর্তমানে আমরা চ্যাট জিপিটিতে কি নিয়ে কাজ করতে পারি, ইমেজ নিয়ে কাজ করতে পারি। ইমেজ নিয়ে যে কাজগুলা হয় সেগুলাকে বলা হয় হচ্ছে কম্পিউটার ভিশনের কাজ। কি বলা হয়? কম্পিউটার ভিশন। তার মানে আমরা বুঝতে পারতেছি কি, বর্তমানে চ্যাট জিপিটি এর মধ্যে এনএলপিরও ব্যবহার করা হয়েছে, আবার কম্পিউটার ভিশনেরও ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব তখন সেটাকে এনএলপি বলবো, যখন ইমেজ নিয়ে কাজ করবো তখন সেটাকে কম্পিউটার ভিশন বলবো। সেটা হইতে পারে নর্মাল ইমেজ অথবা ভিডিও। আবার যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব সেটাকে বলবো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এছাড়াও আমরা চ্যাট জিপিটিতে কি দিতে পারি, ভয়েস দিতে পারি। কি দিতে পারি? ভয়েস দিতে পারি, যে পার্টিকুলার জিনিসটাকে আসলে বলা হয় সিগন্যাল প্রসেসিং, কারণ ভয়েসটা তো আমার সিগন্যাল হিসেবে যায়। ঠিক আছে, সো বা ডিজিটাল সিগন্যাল বলতে পারেন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তারপর আমরা একটা কথা কি বলতেছি, টেসলার অটোনোমাস কার। টেসলার অটোনোমাস কারও একটা কি, আমরা যে আসলে এআই মডেল পড়ি, সেই একটা এআই মডেল যেটা আসলে কি করে, তার সামনে দেখা যাচ্ছে হয়তো বা কোনো একটা ক্যামেরা থাকতে পারে, সে র্যান্ডমলি কি করে,
ক্যামেরা থেকে ছবি পিক করে বা ক্যামেরার মাধ্যমে ছবি ওঠায় এবং সেগুলাকে খুব শর্ট টাইমে অ্যানালাইসিস করে আসলে ডিসিশন মেক করে। এখন কথা হচ্ছে যে আপনি তো তাইলে এআই বলতেছেন, আসলে মেশিন লার্নিং বিষয়টা কি? মেশিন লার্নিং হচ্ছে দেখেন পার্টিকুলারলি ওই যে ডিসিশন মেক করলো যে কোন মুভিটা সাজেস্ট করবে, ঠিক আছে, বা চ্যাট জিপিটি যে এনালাইসিস করে এনে দিচ্ছে যে আমার ওই পার্টিকুলার কোয়েরি এগেনস্টে সে আমাকে কি ধরনের রেজাল্ট দিবে, এই যে পুরো যে সামগ্রিক যে কাজ করা, ঠিক আছে, এই সামগ্রিক কাজটা করা হয় আসলে মেশিন লার্নিং এর মাধ্যমে। তো মেশিন লার্নিং কি পার্টিকুলারলি আপনি যে মানে সিস্টেমটা ডিজাইন করতে চাচ্ছেন সেই সিস্টেমের মধ্যে যে ইন্টেলিজেন্টটা আপনি ক্রিয়েট করতেছেন, ওই ইন্টেলিজেন্টটা ক্রিয়েট করবেন আপনি কার মাধ্যমে? আপনার তো কোনো একটা মিডিয়েটর লাগবে, তাই না? সেই মিডিয়েটরটাই হচ্ছে মূলত মেশিন লার্নিং। ঠিক আছে, আমি যদি সিম্পলি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ডিফারেন্সের কথা বললি, সিম্পল ডিফারেন্স, সেটা হচ্ছে যে এআই হচ্ছে মূলত একটা সিস্টেম, একটা প্রপার স্মার্ট সিস্টেম। আর মেশিন লার্নিং হচ্ছে কি যে ওই পার্টিকুলার প্রপার স্মার্ট সিস্টেমটার মধ্যে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাচিভ করার জন্য আপনি যে পার্টিকুলার টার্মটা ব্যবহার করছেন সেটাই আসলে মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং এর যদি আমি পার্টিকুলার কোনো ডেফিনেশনে বা সংজ্ঞায় যাই, সেটা হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড, যেখানে আপনার মেশিন পার্টিকুলার কিছু ডাটা থাকবে, সেই ডাটার এগেনস্টে শিখবে। সে ডাটার এগেনস্টে কি কিভাবে শিখবে? ডাটার প্যাটার্ন গুলাকে অ্যানালাইসিস করবে, ডাটার প্যাটার্ন গুলাকে অ্যানালাইসিস করে বুঝবে এবং সেম কাইন্ড অফ নতুন ডাটার ওপরে পারফর্ম করবে। তাহলে সেম কাইন্ড অফ নতুন ডাটা বলতে কি বোঝাচ্ছি? সাপোজ আপনার হাইট 5 ফিট, আপনার ওয়েট 100 কেজি, ঠিক আছে, আপনি ছেলে না মেয়ে সে আইডেন্টিফাই করলো আপনি মেল। আপনার ওয়েট আমি একটু মানে হাইটটা একটু বাড়াই দিলাম, 5 ফিট 8 বললাম। আপনার হাইট 5 ফিট 5 ইঞ্চি, আপনার ওয়েট 80 কেজি, আপনি মেল। ঠিক আছে, আপনার ওয়েট 5 ফিট 1 ইঞ্চি, আপনার ওয়েট 45 কেজি বা 50 কেজি 45 কেজি ধরলাম, আপনি ফিমেল। এখন সেম টাইপের ডাটা আপনি মডেলকে দিলেন যে আপনার ওয়েট 60, সরি হাইট হচ্ছে, ওয়েট 60, হ্যাঁ ঠিক আছে, হাইট হচ্ছে ধরেন 5 ফিট 2 ইঞ্চি, আপনি মেল না ফিমেল এটা আপনাকে মডেলকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। মডেল কি করবে? এই পার্টিকুলার ডাটা এগেনস্টের ডাটাগুলোকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করতে করে প্যাটার্ন গুলাকে বোঝার চেষ্টা করবে যে কোন ডাটার জন্য সে মেল পাইছে, কোন ডাটার জন্য ফিমেল পাইছে। দেন ওই লার্নিংটাকে সে এই নতুন ডাটার উপর অ্যাপ্লাই করে আমাকে একটা রেজাল্ট দিবে। এখন এই যে যে রেজাল্টটা দিবে এইটাকে বলা হয় হচ্ছে প্রেডিকশন। ঠিক আছে, এখন আমরা আমাদের ভাষায় এটাকে বলবো প্রবাবল প্রেডিকশন। কেন? কারণ আমার মডেল যে প্রেডিকশন দিবে ওখানে অবশ্যই সেখানে একটা আনসার্টেনিটি থাকবে, তাই না? এখন কথা হচ্ছে যে ভাই আপনি এত কঠিন ভাষায় বোঝাচ্ছেন, আমরা কি তাইলে আসলে পারবো কিনা, তাই না, যে আমরা আমাদের কাজগুলোতে এটা ব্যবহার করতে পারবো কিনা, এত এত কঠিন বিষয়। কথা হচ্ছে পৃথিবীতে সবকিছুই কঠিন যদি না আমি সেই বিষয়টাকে জানি। সাপোজ ধরেন ছোটবেলায় এই যে বিষয়টা স্বরে অ, স্বরে আ, এমন কেউ আছেন যে একবারের দেখায় একবারের পড়ায় এই দুইটা মানে জানছিলেন? এমন কেউ আছেন আপনাদের মধ্যে? আমি একটু দেখতে চাই। বা আপনারা ভয়েসও বলতে পারেন। আছেন এমন কেউ? আমি কি আছি এই সেশনে নাকি আপনারাও আছেন? হ্যালো। ওকে, একজন বলেছেন। আমি সবার অ্যান্সার চাই, দেখি তো কতজন আমরা অ্যান্সার করি, সেশনে কতজন আছে বোঝা যাবে। ওকে, তো দেখেন এইটা কিন্তু আমাদের একটা অধ্যবসায় ছিল ছোটবেলায়, তাই না? আমি বারবার পড়েছিলাম, যার কারণে কিন্তু এই বিষয়টাকে শিখেছিলাম, তাই না? সাপোজ টুতে যখন বানান পড়েছিলাম এ ক এক, এইটা ছিল আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বেশি প্যাথেটিক, কারণ আমাদেরকে তখন ক্লাস 2তে বানান করে পড়তে হইতো। এখন তো বাচ্চারা অনেক আগেই পড়াশোনা শেখে বা অনেক আগেই করে। তো আমরা যখন নতুন কোনো একটা পার্টিকুলার বিষয় শিখবো বা নতুন কোনো পার্টিকুলার বিষয় জানবো, না জানা পর্যন্ত আমাদের কাছে সেটা খুব কঠিন। বাট জানার পরে আমাদের কাছে সবকিছু কি আলটিমেটলি সহজই হয়। তার মানে কি যে আমাদের আলটিমেটলি কি করতে হবে? যে আমরা না জেনে যে ভয়ের মধ্যে আছি, এই ভয়টাকে জয় করার জন্য হলে কি হবে? ভেতরে ঢুকতে হবে। দেখবেন যে ভেতরে ঢুকলে আমরা পার্টিকুলার সব বিষয়টাকে কি করতে পারবো? অ্যাচিভ করতে পারবো এবং সবকিছু আমাদের কাছে কি একটা ইজি বিষয় হিসেবে ধরা দিবে। হ্যাঁ, বাট আলটিমেটলি আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি সব বিষয় আমাদের কাছে কঠিন। এটাতে তো আমাদের আমার সঙ্গে সবাই একমত, তাই না? এমন কেউ আছেন যে আমার সঙ্গে দ্বিমত আছেন? না। ওকে,
তো এখন কথা হচ্ছে তাহলে একটা মেশিন লার্নিং মডেল কাজ করে কিভাবে, দেখেন আমরা একটা ডাটার কথা বলতেছিলাম তাই না, যে তার কাছে ডাটা থাকবে, সে কি করবে নতুন ডাটার উপর অ্যাপ্লাই করবে। এখন দেখেন আমি বলতেছিলাম আমি মেশিনকে যে টাইপের ডাটা দিয়ে মানে প্রেডিক্ট করার ট্রাই করতেছিলাম, আমার ডাটার ক্যাটাগরি কিন্তু সেম ছিল। তো ধরেন আমার কাছে যে ডাটাটা আছে সেটাকে যদি আমি ভাগ করি, দুইটা ভাগ করি, একটা ডাটা দিয়ে আমি মডেলকে ট্রেন করাই এবং আমার আরেকটা ডাটা দিয়ে আমি মডেলকে টেস্ট করাই। কেন আসলে এই ট্রেন টেস্টের বিষয় আসলো, আমরা ছোটবেলায় শিখতাম, শিখে পরীক্ষা দিতাম, পরীক্ষায় ফেল করলে মায়ের বাড়ি থেকে মারও খাইতাম, আবার কি ফিরে মানে স্কুলে পরীক্ষাও দিতে হইতো তাই না। তো এখানে তো আপনি আর মেশিনকে মারতে পারবেন না, সো কি করবেন আপনি যখন একটা মডেল প্রিপেয়ার করবেন বা একটা মেশিনের মধ্যে ধরেন কোনো একটা কিছু যে বিল্ড করলেন, এখন সেটা কি করলেন পার্টিকুলার আমরা বলতেছিলাম কোনো ডাটার এগেনস্টে আমরা করি তাই না। তো এই যে যে ডাটার এগেনস্টে আমি একটা পার্টিকুলার বিষয়টাকে বা পার্টিকুলার এমএল কে মানে মেশিন লার্নিং কে যে আমি শেখাচ্ছি, এইটাকে এই ভাষায় বলা হয় হচ্ছে কি ট্রেনিং। হ্যাঁ, এখন আপনার মডেল আসলে কতটুকু ভালো শিখলো, ভালো শেখার পর আমরা ছোটবেলায় কি করতাম পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে কি রেজাল্টের উপর বেস করতো যে আমার মডেলটা কতটুকু ভালো, মানে আমি কতটুকু ভালো ছাত্র কতটুকু খারাপ ছাত্র। সেই মডেলের ক্ষেত্রে যে মডেলকে আপনি কি করলেন প্রথমে পড়াইলেন কোন একটা ডাটা দিয়ে, এখন কি করলেন ওকে পরীক্ষা নিলেন, কি করে নেবো ওর একটা পরীক্ষা নিব যে ও কতটুকু ভালো করতে পারে, এইটাকে এর ভাষায় বলা হয় হচ্ছে কি ইভালুয়েশন। তার মানে আমি একটা মডেল বানাবো, মডেলকে কি করব ইভালুয়েট করবো যে আমার মডেলটা আসলে কতটুকু ভালো পারফর্ম করতেছে। তো এখন কথা হচ্ছে যে আপনি ধরেন মডেলকে শেখাইলেন ওই যে আমি হাইট আর ওয়েটের ডাটা দিয়ে বোঝাইলাম, হাইট ওয়েট এবং মেল ফিমেল দিয়ে শেখাইলেন, আপনি যদি তাকে অন্য টাইপের ডাটা দেন সে কিন্তু আসলে বুঝতে পারবে না। আপনাকে টেস্ট করার সময় কি করতে হবে ওই হাইট ওয়েটের ডাটাই দিতে হবে, হয়তো আপনার ডাটার ভ্যালু কি থাকতে পারে চেঞ্জ থাকতে পারে। তো এই জন্য আমরা কি করি যে আমাদের কাছে পার্টিকুলার যে ডাটাটা থাকে সেটাকে আমরা দুইটা ভাগ করি, একটা ভাগ দিয়ে মডেলকে ট্রেন করাই আর একটা ভাগ দিয়ে মডেলকে টেস্ট করাই। ঠিক আছে। তো এই যে ট্রেইনের ডাটাগুলো থাকে এই ট্রেইনের ডাটাগুলো দেন আমরা যে মডেলটা বিল্ড করি যেটাকে আমরা আসলে আর্টিফিশিয়াল ব্রেন বলতে পারি অথবা আমাদের মেশিন লার্নিং এর মডেল বলে আমরা, ঠিক আছে, সেই মডেলের মধ্যে দিয়ে ট্রেন করাইলাম, ট্রেন করানোর পরে কি হলো দেখা যাচ্ছে যে আমি পার্টিকুলার টেস্টের জন্য তাকে নতুন ডাটা দিলাম, সে আমাকে কি করলো একটা পার্টিকুলার রেজাল্ট প্রেডিকশন করে দিল। হ্যাঁ, এখন এই পার্টিকুলার কাজটা এই ভিজুয়ালাইজেশন আরো ভালো বুঝতে পারবেন। আমার কাছে কি আছে, নাম্বার অফ ম্যাঙ্গো, নাম্বার অফ জ্যাকফ্রুট আছে। আমি কি করতেছি এই দেখা যাচ্ছে জ্যাকফ্রুট এবং ম্যাঙ্গো দিয়ে আমার মডেলটাকে আমি ট্রেন করাইলাম এবং আমি যখন টেস্ট করছি টেস্টে আমি একটা জ্যাকফ্রুট দিছি। তাহলে দেখেন এইখানে কিন্তু আমার ডাটা কিন্তু সেম না বাট সেম টাইপ অফ ডাটা, এবং কি করলো সে পার্টিকুলার আমি যখন তাকে টেস্টের জন্য ডাটা দিছি সে ওই মডেলটার উপর অ্যানালাইসিস করে আমাকে সে একটা আউটপুট জেনারেট করে দিল যে হ্যাঁ এটা একটা জ্যাকফ্রুট। তো মেশিন লার্নিং মডেলটা আসলে এইভাবেই কাজ করে যে আপনি প্রথমে এখানে ট্রেনিং করান, ট্রেনিং করানোর পরে আপনি দেখেন কতটুকু ভালো ট্রেন হয়েছে, তারপরে আপনি কি করেন টেস্টের যে ডাটা থাকে টেস্ট ডাটা দিয়ে ওইটারে আপনি টেস্ট করেন যে আপনার মডেল কতটুকু ভালো টেস্ট বা পরীক্ষায় আসলে কতটুকু ভালো করতেছে, এবং পরীক্ষায় যদি সে ভালো না করে তখন আমরা তাকে আবার শেখাই, আর যদি ভালো করে তাইলে আমরা পার্টিকুলার যখন রেজাল্ট পাই যাই দেন আমাদের মতো করে আমরা কাজ করি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে সিম্পল একটা কি আছে, ওই যে আমি যে মানে ইসের কথা বলতেছিলাম ডিফারেন্সিয়েশনের কথা বলতেছিলাম মেশিন লার্নিং এবং এআই এর মধ্যে, এটা হচ্ছে কি ব্রোডার কনসেপ্ট যেটা মেশিনকে স্মার্ট করে, আর এটা হচ্ছে কি একটা টুল যেটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিটা মধ্যটাকে অ্যাচিভ করতে ব্যবহার করা হয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে, আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি, কি মনে হয় আপনাদের? হ্যালো, হ্যালো। জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি আমি চেষ্টা করছি আসলে যাতে সেশনটা ইন্টারেক্টিভ হয়, কারণ আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, আচ্ছা তাইলে আমাদের শুরুতে যদি আমাদের আসলে মেশিন লার্নিং এবং এআই নিয়ে মানে এমএল এবং এআই নিয়ে যদি আমাদের হয়তো অনেকের অনেক ধারণা ছিল, আমরা মোটামুটি আমাদের এখন একটু ধারণাটা ক্লিয়ার হয়েছে না যে আমরা দুইটা দিয়ে আসলে কি বোঝাই। জি, আচ্ছা দুইটা কিন্তু আসলে একই, হ্যাঁ, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবফিল্ড হচ্ছে কি এমএল। তো আমরা যদি এই পার্টিকুলার জিনিসটা দেখি দেখেন, এই পার্টিকুলার জিনিসটাতে আমরা বলছি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে তিনটা সাবজেক্টকে ফলো করে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স। তার মানে আমরা যদি পার্টিকুলারলি কেউ এই ফিল্ডে কাজ করতে চাই আমাকে এই তিনটা সাবজেক্ট সম্পর্কে নলেজ রাখতেই হবে। এখন এই তিনটার সাথে পার্টিকুলারলি আরেকটা ফিল্ড নতুন আসে, সেটা হচ্ছে যে আপনি যে ফিল্ডে কাজ করেন, আপনার যে ডোমেইন আছে সেই ডোমেইন, সেটা হইতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হইতে পারে আপনি ডাক্তার, হইতে পারে আপনি ব্যবসায়ী, যে কোনো কিছু। এখন
এখন কথা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা পড়লাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড হচ্ছে কি আমরা বললাম মেশিন লার্নিং, হ্যাঁ। এবং এই মেশিন লার্নিং যে আছে, মেশিন লার্নিং এর মধ্যে আবার এক ভাগ আছে, ঠিক আছে। এই মেশিন লার্নিং এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে একটাকে বলে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং, আর একটাকে বলি ডিপ লার্নিং। এখন এই দুইটা মিলেই কিন্তু আসলে মেশিন লার্নিং, হ্যাঁ। এখন এই যে যে ডিপ লার্নিং, এই ডিপ লার্নিং এর মধ্যে আবার কি কি আছে? কম্পিউটার ভিশন, যেখানে আমরা ইমেজ নিয়ে কাজ করি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেখানে আমরা টেক্সট নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেবল এআই আছে, সেলফ সুপারভাইজড লার্নিং আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, এবং জেনারেটিভ এআই আছে। এই সবগুলো হচ্ছে আলটিমেটলি কি ডিপ লার্নিং এর মধ্যে আছে, বাট আলটিমেটলি তাহলে সবই কি কিন্তু মেশিন লার্নিং এর এক একটা পার্ট। তার মানে হচ্ছে কি যে আমাকে যদি যেতে হয় ধাপে ধাপে যেতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে, এই মেশিন লার্নিং এর যে স্ট্যাটিস্টিক্যাল বেসড যে মেশিন লার্নিং আছে সেটা খুব ভালোভাবে শিখতে হবে, তারপর আমার ডিপ লার্নিং এর মধ্যে যেতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এবার এত বড় যদি ফিল্ড হয়, আমি কাভার করবো কবে, আমি জব মার্কেটে যাব কবে, বা আমি প্রিপেয়ারই হবো কবে? কথা হচ্ছে যে আপনি তো আর সবকিছু শিখে যাবেন না। আপনি পার্টিকুলারলি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংটা শেষ করলে এবং কম্পিউটার ভিশন এবং এনএলপির ওপর যদি একটা ভালো গ্র্যাব রাখেন, ভালো একটু নলেজ রাখেন, তাহলে আপনি অ্যাজ আ ফ্রেশার মার্কেটে এন্ড করতে পারবেন। এন্ড করে দেখা যাচ্ছে যে কাজ করতে পারবেন, সেটা হইতে পারে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানিতে যেতে পারবেন অ্যাজ আ, হইতে পারে ইউনিভার্সিটিতে চাকরি করলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বা বিভিন্ন কোম্পানিতে হইলে কি জুনিয়র এমএল ইঞ্জিনিয়ার, অথবা এমএল ইন্টার্ন হইতে পারে, বা জুনিয়র ডাটা সায়েন্টিস্ট হইতে পারে, ডাটা সায়েন্টিস্টের ইন্টার্ন হইতে পারে, যে কোনো ধরনের কোনো কিছু হইতে পারে। এখন আমাদের বর্তমান বাংলাদেশে একটা টার্ম খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালাইসিস এর বিষয়ে পড়াশোনা করছি, বা অনেকে হয়তো জানি যেটাকে আসলে বিজনেস অ্যানালিটিক্সও বলে। তো এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই পার্টিকুলার বিষয়গুলো শেখার সঙ্গে ডাটা অ্যানালিটিক্স শিখলে যে পুরো যে হাইব্রিড ফিল্ডটা ক্রিয়েট হয় সেটাকে আসলে বলে ডাটা সায়েন্স। এখন এই ডাটা সায়েন্সটা কি? ডাটা সায়েন্স হচ্ছে মূলত আপনি যখন ডাটাগুলোকে নিয়ে ডিজিটালি কাজ করবেন, সেটা যে কোনো ধরনের কাজ, আপনি ডাটাগুলোকে নিয়ে যখন ডিজিটালি কাজ করবেন, ডাটাগুলোকে ডিজিটালি হ্যান্ডেল করবেন, সেটাকে আসলে মূলত ডাটা সায়েন্স বলা হয়। এখন আমাদের বাংলাদেশের জন্য ডাটা সায়েন্সের যেটা, সেটা একটু ডিফারেন্স। সেটা হচ্ছে কি যে আমরা নর্মালি ডাটাগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন টুল আছে, যেমন পাওয়ার বিআই, ট্যাবলো, এইগুলো নিয়ে কাজ করলে আমরা ডাটা সায়েন্টিস্ট বলে দিই। কিন্তু আসলে সেটা না। ইউরোপ, আমেরিকা বা বাইরের দেশে তারা কি করে, যে পার্টিকুলারলি আপনি যখন এই মেশিন লার্নিং, এই ডিপ লার্নিং, পার্টিকুলার ডাটা অ্যানালিটিক্স মানে শিখবেন, মানে ওই পার্টিকুলার ভিজুয়ালাইজেশনের টুলগুলো শিখবেন, তখন গিয়ে আপনি ডাটা সায়েন্টিস্ট হবেন বা ডাটা সায়েন্স হবেন, হ্যাঁ, ডাটা সায়েন্সে কাজ করবেন। আপনাদের মধ্যে একটা অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেয়া আছে, আপনারা হয়তো অনেকেই দেখতে পেয়েছেন, আমরা হয়তো অনেকেই পূরণ করছি, বাট অনেকেই করি নাই। কাইন্ডলি এটা একটু মানে পূরণ করে দিন, কারণ কি দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের এখান থেকে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে এই সেশনের ফিডব্যাক নিয়ে, বা আপনারা এরকম আরো কোনো সেশন চান কিনা। কারণ হচ্ছে কি এটা একদমই মোটামুটি আমরা যেহেতু জানি না, মোটামুটি আমি ট্রাই করতেছি একটা বেসিক সেশন নেওয়ার জন্য, যাতে আপনাদের একটা ধারণা ক্রিয়েট হয়, নইলে আমি একটু অন্যভাবে যাইতাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে কি যে এখন এই যে মেশিন লার্নিং আমরা পড়তেছি, এই মেশিন লার্নিং এর ডিফারেন্ট কাইন্ডস অফ টাইপস আছে। কি টাইপস? সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, রিইনফোর্সমেন্ট। এখন এই পার্টিকুলার জায়গা থেকে আমরা যদি সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং করি, তাহলেই এনাফ, আমাদের আর আসলে তেমন কোনো কিছু দরকার হয় না। এবার আমরা যেরকম ওই যে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা যখন কিছু পড়তেছিলাম না, যে আমাদের জেনারেটিভ এআই, রিইনফোর্সমেন্ট লার্নিং, এই সবকিছু আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং তো বললাম, ওই যে এক্সপ্লেনেবল এআই, সবকিছু আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যেই পড়ে, হ্যাঁ। সুপারভাইজড লার্নিং কি যদি চিত্রটা একটু ভালোভাবে দেখেন, যে এইখানে অ্যাপেল এবং ব্যানানার কিছু ছবি দেয়া আছে, নাম বলা আছে এটা অ্যাপেল, এটা ব্যানানা, ঠিক আছে। সো আমি সুপারভাইজ লার্নিং বলতেছি কি যে ঠিক আছে, আমি আমার মডেলকে ডাটা দিচ্ছি, এবং ডাটার এগেনস্টে আমি একে বলে দিচ্ছি যে এটা কি ধরনের ডাটা, কোনটা আপেল কোনটা ব্যানানা। তার মানে কি, যে আমি তাকে ডাটা দিচ্ছি এবং ডাটার এগেনস্টে আমি তাকে বলে দিচ্ছি যে আমি তাকে কি ধরনের ডাটা দিচ্ছি। সাপোজ ওই যে হাইট এবং ওয়েট দিচ্ছিলাম, এই হাইট ওয়েটের এগেনস্টে আমি কি দিচ্ছিলাম, তাকে বলে দিচ্ছিলাম সে কি মেল নাকি ফিমেল। তার মানে কি, আমার পার্টিকুলার ডাটার এগেনস্টে আমার আউটপুট, বা আমি যেটা টার্গেট কলাম চাই, মানে আমি যেটা আউটপুটে চাই, ঠিক আছে, সেই আউটপুট কলামটা কি থাকবে, আমার দেয়া থাকবে, যেটাকে আমরা মেশিন লার্নিং এর ভাষায় বলি লেভেল, ঠিক আছে। দেন আমরা মডেল বিল্ড করি, নতুন আমাদের আনসিন ডাটা আসে, ঠিক আছে, ওই যে হাইট ওয়েটের মতো, দেন আমরা মডেলের কাছে সেটা পাঠাই, পাঠানোর পরে সে আমাকে একটা আউটপুট বা রেজাল্ট প্রেডিকশন দেয়, যেটাকে আমরা বলি কি সুপারভাইজড লার্নিং। তাহলে সুপারভাইজড লার্নিং কি? সুপারভাইজড লার্নিং হচ্ছে পার্টিকুলারলি আমার ডেটা থাকবে, এবং ওই ডেটা থেকে আমার যে টার্গেটটা থাকবে বা আমার যে অ্যাচিভমেন্টটা থাকবে, সেটা আমি সঙ্গে সঙ্গে কি করব, বলে দিব, ঠিক আছে। বাট আনসুপারভাইজড লার্নিংটা হচ্ছে কি যে আমি তাকে কোনো কিছুই বলে দেব না, সে ডাটা পাবে, ডাটা পাওয়ার পরে কি করবে, নিজের মতো করে, ঠিক আছে,
কে পার্টিকুলার কোন ডাটাটা কোথায় যাবে বলবে। এখন আমি যদি এটার একটা এক্সাম্পল বলি, এটার এক্সাম্পল আমি আগেই বলছি, ওই যে হাইট ওয়েট দিয়ে আপনি কি মেল ফিমেলকে আলাদা করতে পারবেন, অথবা পার্টিকুলার আপনি আপনারা যে পার্টিকুলার জায়গাগুলোতে আছেন, হয়তো অনেকে মেসে থাকেন, দেখবেন যে কি ওই মেসটা যখন প্রথম প্রথম শুরু হয় মেসের ভাড়া কত ছিল, এখন মেসের ভাড়া কত আছে। তাহলে মেসের ভাড়াটা ডিপেন্ড করে কার উপর, লোকেশনের উপর, তারপরে হচ্ছে সালের উপর, তারপরে দেখা যাচ্ছে যে ওই মেসের আয়তনটা কতটুকু তার উপরে, তাই না? সো আপনি কি করলেন যে এই যে বাড়ার যে রেশিওটা সেটার উপর বেস করে বললেন যে ঠিক আছে, তাহলে 2030 সালে আমার এই মেসের এই পার্টিকুলার জায়গাটার ভাড়া আসলে কিরকম হবে। ও কিন্তু আপনাকে ওই প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে নতুন কিছু একটা ডাটা দেবে। সো ওই যে আপনি তাকে বলে দিচ্ছিলেন যে আমার এত মাসে এত ভাড়া, তারপরে হচ্ছে হয়তো জানুয়ারিতে 100 টাকা ভাড়া, ফেব্রুয়ারিতে 200 টাকা ভাড়া, তারপরে মার্চে দেখা যাচ্ছে যে 201 টাকা হয়েছে। তো এই যে বাড়ার রেশিওটা আপনি তাকে বলে দিচ্ছেন, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে আউটপুট বা লেভেল বা আমার যে টার্গেট করা। তো আমার ডাটাতে যদি টার্গেট কলাম বলে দেওয়া থাকে সেটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলি। আর যদি এরকম কোনো টার্গেট কলাম না থাকে তখন আমরা তাকে আনসুপারভাইজড বলি। ঠিক আছে, সরি, আনসুপারভাইজড। হ্যাঁ। তো এই আনসুপারভাইজডটা আসলে কোথায় কাজে লাগে? ধরেন আমাদের যারা ক্রিয়েটিভ আইটিতে, আপনারা যারা আজকে সেশন করতে আসছেন, তো আমি বললাম ঠিক আছে, আমাদের ক্রিয়েটিভ আইটিতে যারা সেশন করতে আমরা আসছেন তাদেরকে কি করবো, আমাদের যে পার্টিকুলার কোর্স আছে সেই কোর্স ফি থেকে আমি 20% বা 30% অফ দিব, বা তাদের জন্য একটা কি থাকবে, ছাড় থাকবে। সো এখন কথা হচ্ছে যে এই যে 30% সে মানে অফ দিবে, এটা কাদের জন্য দিবে? আপনাদের জন্য, যারা সেশন করতেছেন তাদের জন্য দিবে। এখন তাহলে ও এইগুলাকে আলাদা করবে কিভাবে? আপনার ডকুমেন্ট তাদের কাছে থাকা লাগবে। তখন কি করবে, সে হয়তো দেখা যাচ্ছে যে যারা আগে একটা কোর্স করছে তাদের জন্য হয়তো 50% দিবে। তখন সে কি করবে, তার কাস্টমার গুলাকে বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করবে। এই যে কাস্টমার গুলাকে বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করা, এটাকে বলা হয় হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন, যেটা আসলে বিভিন্ন ধরনের শপিং মল বা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি করে থাকে। সাপোজ আপনার কাছে যদি একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, বলে না যে আপনি যদি অমুক হচ্ছে শপিং মলে গিয়ে যদি আপনি এই পার্টিকুলার দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন এবং আপনার যদি ক্রেডিট কার্ডে পে করেন তাহলে আপনার 10% অফ পাবেন, তাই না? এই কাজগুলো তারা আসলে কিভাবে করে? এই কাজগুলো কিন্তু তারা আসলে এই আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমেই করে। ঠিক আছে। এখন কি সেমি সুপারভাইজ লার্নিং কি? সেমি সুপারভাইজ লার্নিং হচ্ছে যে সাপোজ আপনার কাছে ওই যে মেল ফিমেলের যে ডাটা আছে, সেই মেল ফিমেলের ডাটা ধরেন 10 লক্ষ ডাটা আছে, তাহলে 10 লক্ষ ডাটার এগেনস্টে কি আপনি মেল ফিমেল হাতে লিখবেন ম্যানুয়ালি? না, তখন আপনি কি করবেন, আপনি কিছু স্যাম্পল কালেক্ট করবেন। কত? হয়তো 10 লক্ষ ডাটার মধ্যে 1000 ডাটা নিলেন, 1000 ডাটার উপর বেস করে আপনি মেল ফিমেল লিখলেন। পরবর্তীতে আপনি এমন একটা কোনো কাজ করলেন, সে কি করলো, ওই প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে অন্যান্য যে ডাটা আছে বা অন্যান্য যত ডাটা আছে সব ডাটার উপরে সে ম্যানুয়ালি লেভেলগুলোকে অ্যাড করতে করতে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় সেমি সুপারভাইজ লার্নিং। আর আরেকটা আছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সাপোজ রিইনফোর্সমেন্ট লার্নিং এর যদি আমি একটা উদাহরণের কথা বলি, আমরা বিভিন্ন ধরনের শপিং মলে যাই, তাই না? গিয়ে একটা কাঁচের দরজা দেখি, কাঁচের দরজার সামনে গেলে কি হয়, অটোমেটিক দরজাটা খুলে দেয়। সাপোজ যদি ধরেন দরজাটা খুললো না, তখন কি হবে? দরজাটা না খুললে তো ধাক্কা খেয়ে পড়ে যাবেন, তাই না? সো এই পার্টিকুলার জায়গাতে কি হয়, আমার একটা এজেন্ট থাকে, যে এজেন্টটা ধরেন একটা কি সেন্সর, ঠিক আছে, সে কি করে, এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করে। তার মানে ওই যে আমি তার সামনে দিয়ে যে যাচ্ছি, সে এই ডাটাটাকে কি করলো, কালেক্ট করলো বা বুঝলো, দেন সেটার এগেনস্টে সে কি করবে, দরজাটা খুলবে। তার মানে কি, সে কোনো একটা অ্যাকশন পারফর্ম করবে এবং এই অ্যাকশনের এগেনস্টে সে একটা রেওয়ার্ড পাবে। তার মানে সে কি দরজাটা ভালোভাবে খুলতে পেরেছে না খুলে নাই। হঠাৎ যদি না খুলতে পারতো তাহলে সে ডিমেরিট খাইতো, আর যদি সে খুলতে পারে তাহলে সে কি সাকসেসফুল। এখন এই যে যে পার্টিকুলার সে টাস্কটা পারফর্ম করতেছে, এটা কার মাধ্যমে কাজ করতেছে? রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে করতেছে। সে যদি দরজা খুলতে না পারে, সে যে খুলতে পারে নাই সেই ডাটাটার উপর বেস করে সে আবার শিখবে যে হ্যাঁ, তার যে পার্টিকুলার কাজ দেওয়া হয়েছিল সে করতে পারে নাই, তাইলে কি করতো, মডেলটা আবার কি করবে, নতুন করে শেখা শুরু করবে এবং এই কাজটা অটোমেটিকই হয়। এখন কথা হচ্ছে যে আমরা শুরু করলে আসলে বা কথা বললে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে, বাট আমি আসলে এনএলপি নিয়ে একটু আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এনএলপি কি, ওই যে আমরা বলতেছিলাম আমরা যখন টেক্সট নিয়ে কাজ করি, ঠিক আছে, সো এই টেক্সটটাকে বাংলায় বলা হয়, বা টেক্সট নিয়ে আমরা যখন কাজ করি তখন বলা হয় হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন এই যে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এইটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কি কাজ করে, হয়তো চ্যাট জিপিটিতে আমরা দিই, আমরা টেক্সট লিখি, চ্যাট কাজ করে। এটা কি নর্মালি অটোমেটিক্যালি ভাই কাজ করে না, এর পেছনে অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমরা কি কি আছে বিষয়গুলো একটু দেখি। সো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রসেসিং এ প্রথম যে টার্মটা আসে সেটা আসে সে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। তাহলে ভাই এই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্সটাকে আমরা মানে যে ভাষায় কথা বলি সেই ভাষার একটা লিঙ্গুইস্টিক থাকে না? লিঙ্গুইস্টিক বলতে কি বোঝায়? ব্যাকরণ থাকে, তাই না?
তো কি করা হয় এনএলপি তে আমার ভাষার যে ব্যাকরণ সেই ব্যাকরণ নিয়ে আগে অ্যানালাইসিস করা হয়, ব্যাকরণ নিয়ে অ্যানালাইসিস করার পরে সেগুলোর উপর বেস করে বিভিন্ন ধরনের ডিসিশন মেক করা হয় বা মডেল জেনারেট করা হয়। এখন এই যে আমার ভাষার যে বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টিক্স আছে সেইটা কি করা হয় কম্পিউটার সায়েন্সের সঙ্গে অ্যাড করা হয়, মানে কম্পিউটার সায়েন্সের মাধ্যমে কিভাবে অ্যাড করা হয় ওইগুলাকে কোডে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই যে কম্পিউটার সায়েন্স প্লাস আমার যে ভাষা, এই ভাষাটাকে একসঙ্গেই আমরা বলতেছি কি কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। এই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স কি করতেছে, কম্পিউটার সায়েন্স প্লাস লিঙ্গুইস্টিক্স এর যে থিওরি আছে এই দুইটাকে একসঙ্গে করে কি বলতেছি আমি সেটাকে লিঙ্গুইস্টিক থিওরি জেনারেট করে সে কাজ করে। এখন এই লিঙ্গুইস্টিক থিওরি থেকে হয় আমাদের বিভিন্ন ধরনের এমএল বা মেশিন লার্নিং এর মডেল থাকে, যেই পার্টিকুলার জায়গাগুলোতে আমরা কি করি আমাদের ভাষার যে জ্ঞান সেই ভাষার জ্ঞানটাকে অ্যাপ্লাই করে নতুন নতুন সলিউশন বা নতুন নতুন জিনিস আসলে বানাই। ঠিক আছে। এখন তাহলে একটা পার্টিকুলার মেশিন লার্নিং মডেল কিভাবে কাজ করে, আমাদের পার্টিকুলার ডাটা সেট থাকে। এখন আমাদের কাছে যখন ডাটা সেট থাকে, সাপোজ আপনি থিঙ্ক করেন যে আপনি একটা মডেল বানাবেন যেখান থেকে আপনি ফেসবুকের ডাটা নিয়ে কাজ করবেন বা ফেসবুকের ডাটাগুলোকে অ্যানালাইসিস করে বলবেন যে হ্যাঁ এই পার্টিকুলার প্রোডাক্টটা কি ভালো না পার্টিকুলার প্রোডাক্টটা খারাপ। কথা হচ্ছে যে অনেকের কমেন্টস পাবেন, অনেকের কমেন্টস এর মধ্যে কি থাকবে, দাড়ি থাকবে, কমা থাকবে, ফুল স্টপ থাকবে, বিভিন্ন ধরনের ইমোজিস থাকবে, অথবা আদার্স কোনো কিছু থাকতে পারে, বাংলিশ ওয়ার্ড থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে। তারপর আপনি কাজ করবেন শুধু বাংলা ওয়ার্ড নিয়ে, তাইলে সেখানে তো আপনার বাংলিশ ওয়ার্ডের কোনো কাজ নাই বা ইংলিশ ওয়ার্ডের কোনো কাজ নাই, আপনাকে সেগুলো কি করতে হয় বাদ দিতে হয়, বিভিন্ন ধরনের ইমোজিস বাদ দিতে হয়। অথবা আমরা এই যে যে আমি কথা বলতেছি আমি বিভিন্ন জায়গাতে অথবা ব্যবহার করতেছি, কিন্তু ব্যবহার করতেছি এবং ব্যবহার করতেছি, এই কাজগুলো আমার মডেলের জন্য বা মেশিনের জন্য আসলে খুব বেশি ইফেক্টিভ না। ঠিক আছে, বা তাকে বোঝানোর জন্য কি ইম্পর্টেন্ট না, সো এইগুলাকে আমাদের কি করতে হয় বাদ দিতে হয়। যে কাজগুলো করা কোথায় করা হয় ডাটা ক্লিনিং এর পর্যায়ে করা হয়। তারপরে কি করতে হয় আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং কি কথা কি বলতেছি, সাপোজ আমার কাছে যে এখন যে টেক্সটটা আছে, আমার মেশিন কি টেক্সট বুঝতে পারে? কি মনে হয় আপনাদের মেশিন কি টেক্সট বুঝতে পারে বলেন? না। সো আমাদেরকে কি করতে হয় সেগুলোকে নাম্বারে দিতে হয়, কেন কারণ সে কি নাম্বার নেই, মানে সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা জানে। তো এই টেক্সট গুলাকে পরবর্তীতে আমি যে নাম্বারে কনভার্ট করতেছি, যেটাকে আসলে মেশিন লার্নিং এর ভাষায় ভেক্টর বলা হয়, যদিও সেই গুলাকে বলা হয় ফিচার ইঞ্জিনিয়ারিং। তারপরে ওই ডাটাটাকে আমি দুইটা ভাগে ভাগ করি, একটা পোর্শন কি থাকে ট্রেইন ডাটা আর একটা কি থাকে টেস্ট ডাটা। টেস্ট ডাটাকে আমি ধরেন নিউ ডাটা বললাম। এই ট্রেইন ডাটাকে কি করলাম আমি বিভিন্ন টাইপের আমার যে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে সেই মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে আমি কি করলাম একটা মডেলকে ট্রেন করলাম, কি করে এই ডাটাগুলাকে দিয়ে। দেন আমি কি করলাম এই যে ডাটা আমি যে মেশিন লার্নিং মডেলটা আমি বিল্ড করলাম এই মেশিন লার্নিং মডেলটাকে আমি নতুন যে ডাটা আছে সেই নতুন ডাটাটাকে দিয়ে কি করলাম টেস্ট করলাম। টেস্ট করার পরে সেখান থেকে আমার কি হইলো, সেখান থেকে একটা ইভালুয়েশন রেজাল্ট আসলো। এবং ওই ইভালুয়েশন রেজাল্ট আসার পরে আমার যে মেশিন লার্নিং মডেলটা আছে সেই মেশিন লার্নিং মডেলটাকে ডিপ্লয় করার দরকার হয়। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি যখন চ্যাট জিপিটি ব্যবহার করেন একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে ব্যবহার করেন, আপনি একটা প্রম্পট দেন, সে আপনাকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আপনাকে কি কি দেয় আউটপুট দেয়। তার মানে হচ্ছে কি ওইটার এগেনস্টে কিন্তু একটা মেশিন লার্নিং এর মডেল কাজ করতেছে। আপনি কিন্তু বাট মডেলটা দেখতে পান না। সাপোজ আপনি যখন কোনো একটা ইউজারের জন্য বা আপনি কোনো একটা কাস্টমারের জন্য কোনো একটা মডেল বানাবেন, আপনি কি সেই কাস্টমারের মডেল দিয়ে দিবেন? দিয়ে তো দেবেন না, তাই না? তাহলে তারা কি করবেন, আপনি এমন কোন একটা সিস্টেম বানাই দিবেন, সে কি করতে পারবে ইউজার ইন্টারফেস হোক বা যার কারণে হোক সে ওইটাকে দেখতে পারবে ভিজুয়ালি এবং দেখে কি করতে পারবে কাজ করতে পারবে। এবং যেটা আমরা আমাদের এই পার্টিকুলার কোর্সে দেখাই। ঠিক আছে, যে একটা মেশিন লার্নিং মডেলকে আমরা কিভাবে একটা ওয়েব ইন্টারফেস বা একটা ওয়েবসাইটের সঙ্গে আসলে কানেক্ট করি। হ্যাঁ। এখন এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে? অ্যাপ্লিকেশন আছে কোথায় দেখেন, এনএলপি যদি আমরা কথা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেক্সট অ্যানালাইসিস, তাহলে সে টেক্সট গুলোকে অ্যানালাইসিস করে কাজ করবে। তারপর স্পিচ রিকগনিশন, মানে কি ওই যে কথাগুলোকে যে বোঝা, তাই না, যে আপনি ওই যে বাংলা ভাষায় কথা বলবেন সেটা ফ্রেঞ্চে কনভার্ট হবে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন হইতে পারে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি আপনার কথার উপর বেস করে বলতেছে যে আপনার মুড ভালো আছে না খারাপ আছে। বিভিন্ন ধরনের চ্যাটবটের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের নেমড এন্টিটি রিকগনিশনের ক্ষেত্রে, নেমড এন্টিটি রিকগনিশন বলতে কি বোঝাচ্ছি, সাপোজ আমি অ্যাপেলের কথা বললাম, এখন অ্যাপেল কিন্তু খাওয়ার অ্যাপেলও হয়, আবার অ্যাপেল কিন্তু কোম্পানিও হয়। তাহলে আপনি অ্যাপেল দিয়ে আসলে কোনটাকে বোঝাচ্ছি আমি, তাই না? এইটাকে আমাকে বোঝাইতে হবে না, সো এইটা বোঝানোর জন্য আমার ব্যবহার করা হয় হচ্ছে এনইআর এনএলপি তে, যেটাকে বলা হয় নেমড এন্টিটি রিকগনিশন। মানে আপনি পার্টিকুলার নামটা দিয়ে আসলে কোনটাকে বোঝাচ্ছেন। এখন আসলে এই সবগুলারই কি আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং কোড ইমপ্লিমেন্টেশন আছে। তারপর ডাটা প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। হ্যাঁ, কি করতে হয় লোয়ার ডাটাগুলোকে
লোয়ারে কনভার্ট করতে হয়, পাংচুয়েশন রিমুভ করতে হয়, টোকেনাইজেশন করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টপ ওয়ার্ড, আমি হ্যাঁ কিন্তু এবং এগুলোকে বললাম, এগুলোকে বাদ দিতে হয়। তারপর ডাটা রুট ওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করতে হয়, যেটা আমরা স্টেমিং বা লেমাটাইজেশনের মাধ্যমে করি। তারপরে নাম্বার গুলা বাদ দিতে হয়, বিভিন্ন ধরনের আমাদের যদি ইউআরএল থাকে সেগুলোকে বাদ দিতে হয়। তাহলে এটা কেন করা হয়? কারণ আমাদের মডেলের যে অ্যাকুরেসিটাকে, মডেলের অ্যাকুরেসিটা ইমপ্রুভ করা হয়, এবং যে আমাদের নয়েজ থাকে সেই নয়েজটা রিডিউস হয়। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ডাটাগুলাকে কালেক্ট করি, তাই না? আমার এই ডাটাগুলাকে আমরা কিভাবে কালেক্ট করি? আমরা ডাটাগুলাকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট থেকে কালেক্ট করি। সাপোজ আপনি যদি দারাজ দেখেন, দারাজের যে ওয়েবসাইট আছে, দারাজের ওয়েবসাইট থেকে আমরা কি করি? ডাটা কালেক্ট করি, যেটাকে ভাষায়, আমাদের ভাষায় বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। তার মানে যে আপনি সবসময় রেডি ডাটা নিয়ে কাজ করবেন বা রেডি ডাটা পাবেন এরকম নাও হইতে পারে। আপনার কাস্টমারের কি থাকতে পারে? একটা কোয়েরি থাকতে পারে, বা বলা থাকতে পারে যে ঠিক আছে, আমি পার্টিকুলার এই ওয়েবসাইট থেকে এই পার্টিকুলার সেকশনের ডাটা নিয়ে কাজ করতে চাই, আমাকে একটা তুমি মডেল বানাই দাও। তখন আপনাকে কি করতে হবে? ওই ওয়েবসাইট থেকে কিন্তু ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলি কি? ডাটা স্ক্র্যাপিং। এবং আমরা পার্টিকুলার এখন কি আমাদের মডিউলে, যদিও মেনশন করা নাই, এই ডাটা স্ক্র্যাপিংটা এখন দেখাই। ঠিক আছে? তাতে করে কি হয় যে আপনার যাতে কোনো লিমিটেশন না থাকে ডাটার জন্য, ঠিক আছে, যেটাকে আসলে মেইনলি ডাটা লোডারও বলে। ডাটা লোডার মেইনলি হচ্ছে যেটাকে আমাদের ভাষায় আমরা ইটিএল বলি। কি বলি? ইটিএল। ঠিক আছে, ইটিএল এর একটা ফুল ফর্ম আছে, একটু দেখে নিন কাইন্ডলি। এখন আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন বা যারা পারেন তারা আমাকে এই ইটিএল এটার একটা ফুল মিনিং আমাদের একটু কমেন্ট বক্সে দেন তো, দেখি কে কে বের করতে পারেন ইটিএল এর ফুল মিনিং। ঠিক আছে? তো আমরা কি করি? ওয়েবসাইট থেকে ডাটাগুলাকে কালেক্ট করি, দেন সেগুলোকে আমরা ক্লিনিং বা অন্য কোনো প্রসেসে আসলে আগায় যাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি করে? এটা আমাদের ইফিসিয়েন্সি কে বাড়ায়। আচ্ছা, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এবং লোড, তার মানে হচ্ছে কি যে আমি আমার ডাটাগুলাকে কিভাবে একটা ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, সেগুলাকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। তার মানে আমি যখন এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছি, এক্সট্রাক্ট করে নিয়ে আসার পরেই আমি তো ও ওইটাকে ইউজ করতে পারি না, তাই না? তো ওইটাকে আমার কি করতে হয়? ইউজেবল ফরম্যাটে নিতে হয়। যেমন আমরা যদি বলি, আমার মেশিন লার্নিং এ যখন কাজ করি, আমার ডাটার বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে। যেমন থাকে ডট সিএসভি, তারপরে থাকে ডট টিএসভি, তারপরে হচ্ছে ডট জেসন। এগুলো হচ্ছে ডাটার ফরম্যাট, হ্যাঁ, যা ডাটাগুলো আমার বিভিন্ন ফরম্যাটে থাকে। তো এই যে ডাটাগুলোকে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আসছি, দেন সেগুলোকে আমাকে কি করা লাগে? এইভাবে ট্রান্সফর্ম করা লাগে। দেন আমি যে পার্টিকুলার মেশিন লার্নিং এর মডেলে কাজ করব, ওই মডেলে আমার ডাটাটাকে লোড করানো লাগে, যে পার্টিকুলার বিষয়টাকে বলা হয় ইটিএল। ঠিক আছে, আমরা এই পুরো কাজটুকুকেই এখন আমাদের মডেলে দেখাই। এবং এই যে আমরা যে ডাটা স্ক্র্যাপিং এর কথা বলতেছি, এই ডাটা স্ক্র্যাপিং দিয়েই আসলে ফ্রিল্যান্সিং মার্কেটে খুব ভালোভাবে খুব বড় বড় আসলে কাজ করা যায় এবং এক্সিস্ট করা যায় শুধুমাত্র এটা দিয়েই। বাট কি, ভালো একটা প্রপার ভালো নলেজ এবং গাইডেন্স দরকার হয়। যদি আপনাদের সময় থাকে, আপনারা কাইন্ডলি একটু সার্চ করে নিন। ঠিক আছে, সার্চ করে নিলেই আপনারা পাবেন। ঠিক আছে, যে ডাটা স্ক্র্যাপিং, যদি কারো অ্যাকাউন্ট থাকে লিঙ্কডইন অথবা বিভিন্ন জায়গাতে, দেখবেন যে জব পোস্ট হয় এই ডাটা স্ক্র্যাপিং এর উপরে। এখন স্টেমিং কি জিনিস? আসলে স্টেমিং হচ্ছে কি যে আমাদের যদি মাল্টিপল নাম্বার অফ ওয়ার্ডস থাকে, যেমন চেঞ্জিং, চেঞ্জড, চেঞ্জ, সে কি করে? এই পার্টিকুলার জায়গা থেকে একটা রুট ওয়ার্ড ফাইন্ড করে, এবং রুট ওয়ার্ড ফাইন্ড করে আমার মডেলটাকে আসলে শেখানোর কাজ করে, এবং তিনটাই যাতে সে একটা মিনিং বোঝায়। এখন দেখেন, স্টেমিং যখন কাজ করে, সে কিন্তু আসলে আমার কোনো গ্রামেটিক্যাল কোনো কিছু ফলো করে না। ঠিক আছে, বাট আমার তো আসলে গ্রামার দরকার, নইলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তো সে কি করতেছে? ডিফারেন্ট নাম্বার অফ ওয়ার্ডস থেকে, মানে সিমিলার ওয়ার্ডস থেকে, সিমিলার কাইন্ডস অফ ওয়ার্ডস থেকে, মানে তার কাছে যে ওয়ার্ড গুলো আছে, কমন ওয়ার্ড গুলা থেকে সে কমন একটা ফর্ম জেনারেট করে, যেটা সে কি কোনো ধরনের গ্রামেটিক্যাল বা অন্য কিছুকে সে ফলো করে কাজ করে না। বাট ল্যামাটাইজেশন নামে একটা জিনিস আছে, যেটা আসলে কি করে? গ্রামেটিক্যাল কাজ করে। যেমন সে এই বিষয়টারে সে চেঞ্জ বলতো, যদি আমি ল্যামাটাইজেশন ব্যবহার করতাম, তাহলে আমার ল্যামাটাইজেশনটা ইফেক্টিভ। বাট আমরা স্টেমিং কেন ব্যবহার করি? কিছু কিছু জায়গাতে আসলে স্টেমিং ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? প্রথমে ল্যামাটাইজেশন ব্যবহার করে, ল্যামাটাইজেশন ব্যবহার করে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং মানে কেসটা যাতে আরো ভালোভাবে বোঝা যায়, সেই জন্য আসলে তারপরে স্টেমিংটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমার রুট ওয়ার্ডের দরকার আছে, কারণ কি দেখেন, এই তিনটা ওয়ার্ডকে যদি আমি চেঞ্জ নামে একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি, তাইলে আমার মিনিংটা আরো ভালো বোঝাবে, আমার মডেলের কম্পিউটেশনাল পাওয়ার কমবে, তাই না? আমার সময় কি হবে? সময়ও বাঁচবে মডেল মানে রান করানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে এই যে আমরা টেক্সট গুলাকে দিচ্ছি, যেটা আমরা বলতেছিলাম যে সে টেক্সট গুলার এগেনস্টে নাম্বার জেনারেট করে, মেশিন লার্নিং এর ভাষায় এগুলোকে আমি বলতেছিলাম কি বলে? ভেক্টর বলে। এখন এই ভেক্টর ডিফারেন্ট কাইন্ড হইতে পারে, স্কেলার ভেক্টরও হইতে পারে, আবার কি হইতে পারে? আমাদের মাল্টি ডাইমেনশনালও হইতে পারে।
ঠিক আছে। এখন এই যে যে ভেক্টর আছে, কাউন্ট ভেক্টরের কাজ কি, যে আমার এই একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে আমি যদি কোনো সেন্টেন্স নিয়ে কাজ করতে পারি, একটা ওয়ার্ড কতবার আছে, ঠিক আছে, সেইটাকে সে কি বলে, কাউন্ট ভেক্টর বলে। তখন সে এই ভেক্টর গুলাকে দিয়ে কি করে আমার মডেলের কাছে নিয়ে পৌঁছায় দেয় এবং মডেল কাজ করে। এখন এই কাউন্ট ভেক্টর ব্যতীত আসলে বিভিন্ন টাইপের আছে, যেমন ব্যাগ অফ ওয়ার্ডস আছে, তারপরে হচ্ছে টিএফআইডিএফ আছে, টিএফআইডিএফটা চলে বেশি, ঠিক আছে। ওকে। এখন কথা হচ্ছে যে এই পার্টিকুলার পোর্শনে কি কি দেখাইছে, আমি এই যে কাজগুলো আমি করলাম না, এই কাজগুলো করার পরে কি করি, আমি এই ডাটাগুলোকে নিয়ে আমি পার্টিকুলার একটা মডেলের মধ্যে দিই, মডেলটাকে বিল্ড করি, মডেলটাকে ট্রেন করি, মডেলটাকে টেস্ট করে দেখি, সবকিছু ঠিকঠাক থাকলে মডেলটাকে ডিপ্লয় করি। আমরা হয়তো অনেকেই ডিপ লার্নিং এর কথা শুনছি, তাই না? আমরা কে কে ডিপ লার্নিং এর কথা শুনছি একটু বলেন তো, যে ডিপ লার্নিং এই শব্দটা শুনছি। হ্যালো? শুনিনি। কেবলই তো আমি সেশনে তো বললাম ডিপ লার্নিং এর কথা, সবারই তো শোনার কথা, তার মানে আপনারা কি মন দিয়ে শুনতেছেন না, তাই না? তাই তো। শুনতে হবে মানে ভালো করে, ঠিক আছে, তাইলে এই সেশন থেকে একটা ভালো কিছু নিয়ে যেতে পারবেন। হ্যাঁ। তো এই যে পুরো ডিপ লার্নিং এর যে ফিল্ডটা না, একটা সূত্রের উপর বেস করা, কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটা এটা কিসের সূত্র আমরা কেউ জানি, বলতে পারবো? হ্যালো? সরল রেখার সূত্র। সরল রেখার সূত্র, তাই না, যেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি ইংরেজিতে। আচ্ছা, আমরা এই যে ম্যাথমেটিক্স পড়ি, আমরা যে এই স্ট্যাটিস্টিক্স পড়ি, এটার অ্যাপ্লিকেশন কোথায় জানি? আমরা ম্যাথ যারা পড়ি, ইন্টিগ্রেশন পড়ি, তাই না, ডিফারেন্সিয়েশন পড়ি, লিনিয়ার ইকুয়েশন পড়ি, বা বিভিন্ন ধরনের টার্মস পড়ি, এগুলো কোথায় আছে? অ্যাপ্লিকেশন কিন্তু সব মেশিন লার্নিং এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, যাই। তো এই যে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির কথা বললাম, হ্যাঁ, কেন বললাম, আমি যদি ডিপ লার্নিং এর একটা মডেলের মধ্যে যাই, দেখেন এই পার্টিকুলার জিনিসটা, ডিপ লার্নিং মেইনলি কি, ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর একটা সাবফিল্ড, যেখানে কি করা হয়, আর্টিফিশিয়াল নিউরন ক্রিয়েট করা হয়, আর্টিফিশিয়াল নিউরনের মাধ্যমে একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করা হয়। তাহলে নিউরাল নেটওয়ার্ক কেন বলতেছি, কারণ সে আর্টিফিশিয়াল নিউরন গুলোকে একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড করতেছে, যেহেতু ইন্টারকানেক্টেড করতেছে সেটাকে আমরা আসলে নেটওয়ার্ক বলি, তো এই জন্য এটাকে বলি নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ। এখন এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে আসলে কিভাবে কাজ হয়, আমি একটু পরবর্তী স্লাইডটা দেখে নিই। ওকে। তো এই যে পরবর্তী যে নিউরাল নেটওয়ার্কটা, এইটা কি করে, এইগুলোকে ধরে, এইটা হচ্ছে ধরেন আমার ইনপুট, এটা হচ্ছে ধরেন আমার হিডেন লেয়ার বলে আমরা এগুলোকে, মানে কি, ওই যে আমরা আর্টিফিশিয়াল নিউরন বানাই না, আর্টিফিশিয়াল নিউরন, পরবর্তীতে আমার এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশন করে আমরা একটা আউটপুট পাই, যেটাকে আমরা আউটপুট লেয়ার বলি। এখন আমি যদি পরবর্তী স্লাইডে আসি, এটাকে বলা হয় হচ্ছে কি ফরওয়ার্ড প্রোপাগেশন। তার মানে আমার যখন একটা নিউরাল নেটওয়ার্ক কাজ করে, এইটা কাজ করে হচ্ছে এই ফরওয়ার্ড প্রোপাগেশন এর উপর বেস করে। হ্যাঁ। এখন এইখানে আসলে কি হয়, যে পার্টিকুলারলি আমার একটা ইনপুট ডাটা আছে, সেই ইনপুট ডাটার এগেনস্টে মডেলের একটা ওয়েট জেনারেট করে বাই ডিফল্ট, এবং বাইরে থেকে একটা বায়াস আছে। সাপোজ আমার কাছে যদি 100টা ডাটা থাকে, এই 100টা ডাটার মধ্যে 70টা ডাটা থাকে মেল এবং 30টা ডাটা থাকে হচ্ছে ফিমেল, তাইলে আমার মডেল শেখার সময় কোনটাকে ভালো শিখবে বলেন তো? হ্যালো? মেলকে। সো এই যে মেলকে শিখবে, সে যে মেলের উপর সে একটা এক্সট্রা জোর দিবে, যেটাকে আসলে মেশিন লার্নিং এর ভাষায় বায়াস বলে। তাহলে এটা কি হয় দেখেন, এই পার্টিকুলার জায়গাতে কি হয়, যে আমার যে ইনপুট আছে X1, তার সঙ্গে এই যে যে ওয়েটটা থাকে সেটা গুণ হয়, ঠিক আছে। তারপরে এটার সাথে যে বায়াস থাকে সেই বায়াসটা কি হয়, যোগ হয়। তাহলে এইটাকে যদি আপনি এম এক্স প্লাস সি এর সঙ্গে মিল করেন, দেখেন তো, এম এক্স প্লাস সি একদম মেলে না? জি। তাহলে আমরা বলতে পারি না এটা একটা লিনিয়ার ইকুয়েশন? তাইলে ভাই, লিনিয়ার ইকুয়েশন সিম্পল একটা জিনিস, এইটা কিভাবে এত কমপ্লিকেটেড হয়ে আমাকে বিভিন্ন ধরনের রেজাল্ট পারফর্ম করতেছে, তাই না? ধরুন যে কি একটা আইডিয়া তাহলে জেনারেট হয়ে গেল, এই পার্টিকুলার কাজটা করে হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন কি, এই যে এইখান থেকে সে এই পার্টিকুলার জায়গা থেকে সে যে রেজাল্টটা পাবে, সেটা ধরেন কত, 0.9, ধরেন একটা ক্যালকুলেশন পাইছে 0.9, এইটার উপর সে অ্যাক্টিভেশন ফাংশন চালায়।
অ্যাক্টিভেশন ফাংশন কি একটু পরে দেখাচ্ছি। এইটারে তখন সে কি করে, 0.9 কে হয়তো 1 বানাই দেয়। তারপরে হয়তো দেখা যাচ্ছে যদি 0.4 থাকে, 0.4টাকে হয়তো 0 বানাই দেয়। তার মানে এই যে যে এখান থেকে আমার যে ডাটাটা আছে এটা একটা লিনিয়ার ডাটা, তাহলে লিনিয়ার ডাটাটারে সে নন লিনিয়ার বানাই দিচ্ছে না। মানে যেভাবে আছে সে কি সেভাবে পার হইলো? হইলো না তো, সে চেঞ্জ হয়ে গেল না। হুম। জি ভাই। তো এইটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন, ঠিক আছে। আর আমি যে এই যে যে কাজটা করলাম, যে আমার যে পার্টিকুলার যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা আমরা কোনো একটা পার্টিকুলার ওয়েতে চেঞ্জ করে দিয়ে দিলাম। তো কি করতেছি, আমি লিনিয়ার ডাটাটাকে আমি নন লিনিয়ার করে ফেলতেছি। তার মানে এই অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে যে আমার মডেল থেকে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটাকে বা লিনিয়ার ক্যালকুলেশনটাকে সে নন লিনিয়ার বানায়ে উপস্থাপন করবে, যেটা করা হয় কি অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে। এবং দেখবেন যে অনেকেই কাজ করে বা অনেকেই হয়তো অনেকদিন কাজ করে, বাট আসলে অ্যাক্টিভেশন ফাংশনের ফর্মাল ডেফিনেশন কিংবা অ্যাক্টিভেশন ফাংশন কি এইটা বলতে পারে না, কিন্তু আসলে কাজ করে। হ্যাঁ, বাট এগুলো আমাদের আসলে কি জানা দরকার। এবং মনে রাখেন যে পুরো যে সাবজেক্টগুলো আপনারা পড়েন, মেশিন লার্নিং হচ্ছে পার্টিকুলার এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে কোডও জানতে হবে, ম্যাথমেটিক্সও জানতে হবে, স্ট্যাটিস্টিক্সও জানতে হবে, আপনার পার্টিকুলার ডোমেইনেও নলেজ থাকতে হবে। হ্যাঁ, তার মানে কি আমাদের একটু পড়াশোনা বেশি করতে হবে, তাই না? বাট পড়াশোনা বেশি করলে এবং যে জিনিসটা অ্যাচিভ করা চ্যালেঞ্জিং সেই জিনিসটা বেশি দিন সাথে যায়, সেই জিনিসটার ডিমান্ড মার্কেটে তত বেশি থাকে। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এখন কথা হচ্ছে তাহলে এই অ্যাক্টিভেশন ফাংশন কি? অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে একটা ক্রুশিয়াল বা ধরতে পারেন একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে, যেটা আমার কি মডেলের যে লিনিয়ার ডাটা থাকে সেই লিনিয়ার ডাটাটাকে আসলে নন লিনিয়ার করে, ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম। এখন এইখানে সে কি করে, এইখানে এসে যে আমার মডেলটা যখন আমি একবার দিই সে তো আমার লিনিয়ার ডাটাটাকে নন লিনিয়ার করে আউটপুটটা একটা 0 বা 1 একটা সে রিটার্ন করলো। এখন দেখেন আমি যখন বলতেছিলাম যে আমার কি থাকে, ট্রেইন এবং টেস্ট ডাটাগুলা ভাগ করা থাকে না, তাহলে আমার যে টেস্টের ডাটা থাকে টেস্টের ডাটার এগেনস্টেও কি থাকে, আমার এরকম মেল ফিমেল বলা থাকে, তাই না? তো এখন কি হয় যে আমার মেশিন যখন ট্রেন হয়, আমি যখন টেস্টের ডাটা দিয়ে যখন তাকে টেস্ট করি, তখন কি হয় আমার অ্যাকচুয়াল এরকম ডাটা থাকে যে আমার পার্টিকুলার ডাটার এগেনস্টে কি ছিল, মেল ছিল না ফিমেল ছিল, যখন আমি ডাটাগুলোকে ট্রেন এবং টেস্টে ভাগ করছিলাম, তাই না? তো আমার সবগুলোর এগেনস্টে কি হাইট ওয়েট এবং কি মেল ফিমেল ছিল না? তো আমার টেস্টের এগেনস্টেও কি হাইট ওয়েট আর মেল ফিমেল ছিল না? তখন আমি কি করি, এই হাইট আর ওয়েটের ডাটা দিয়ে আমি মডেল থেকে একটা আউটপুট নিই যে এটার উপর বেস করে কি আছে, আমার মেল আছে নাকি ফিমেল আছে। এখন কথা হচ্ছে যে এই মডেল আমাকে যেটা দেয় সেটার সাথে আমার এই টেস্টের মধ্যে যে অ্যাকচুয়াল যে ডাটা পয়েন্ট ছিল এই হাইট ওয়েটেড এগেনস্টে, আমরা তখন সেটার মধ্যে একটা কি করি ক্যালকুলেশন বা ইভালুয়েশন চালাই। এখন ইভালুয়েশন কি হয় যে সে কি মেলকে মেল বলতে পারলো নাকি ফিমেলকে ফিমেল বলতে পারলো, এটার জন্য আসলে বিভিন্ন ধরনের ইভালুয়েশন ম্যাট্রিক্স আছে আমাদের মেশিন লার্নিং এ। এখন সে যদি সঠিক বলতে পারলো তো সঠিক, বাট যদি ভুল বলে তখন কি হয়, এই যে সে ভুল বললো এই ভুল বলাটাকে নিয়ে সে আবার মডেলে ফিরে যায়, যেগুলো নিয়ে কি করলো সে ভুল বললো, ভুলগুলোকে নিয়ে আবার সে ফিরে যায় এবং তার এগেনস্টে সে যে এই ওয়েটটা থাকে এই ওয়েটটাকে সে বাড়ায় বাড়ায় অথবা কমায় আবার কাজ করে। তখন তার জন্য এসে কি হয়, আমার নতুন আবার একটা আউটপুট আসে না? এখন এই আউটপুটটা যদি ঠিক হয় তো ঠিক হইলো, এখন যদি ঠিক না হয় সে আবার ফিরে যায়। এইটাকে বলা হয় হচ্ছে মেশিন লার্নিং এর ভাষায় ব্যাকওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে। এখন আমরা যদি বলি ওই যে আমরা ইমেজ নিয়ে কাজ করতেছিলাম, ইমেজের যে কাজগুলো সেগুলো কিভাবে হয়, বা ইমেজের কি কি ধরনের অ্যাপ্লিকেশন আমাদের আছে, ইমেজ রিকগনিশন আছে, ক্লাসিফিকেশন আছে, তারপর আছে অবজেক্ট ডিটেকশন আছে, আমরা যে যে কার দেখলাম কারগুলো আছে, তারপর হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ডিজাস্টার আসলে ইমেজ গুলোকে অ্যানালাইসিস করে করা হয়। এখন এটা কিভাবে করে, সাপোজ আমার একটা ইমেজ আছে, ইমেজের এগেনস্টে আমরা যে ইমেজ গুলা পাই এই ইমেজের কালার চ্যানেল থাকে। যেমন আমার একটা ইমেজের ফরম্যাট থাকে যে RGB, তারপর হচ্ছে BGR, তাই না? থাকে না? এটা জানি আমরা। RGB ইমেজের নাম শুনছি না? হ্যালো? red, green, blue. রেড গ্রিন ব্লু। তাহলে কি হয় যে এই যে আমার ইমেজ আছে না, এই ইমেজের এগেনস্টে সেই রকম তিনটা কালার কালার চ্যানেল জেনারেট করে, হ্যাঁ। এই কালার চ্যানেলের এগেনস্টে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে ভাই এই ভ্যালুগুলা কোনগুলা? এই ভ্যালুগুলা হচ্ছে মূলত কালারের ভ্যালু। কালারের ভ্যালু বলতে কি বোঝায়, ধরেন লাল, যে আমি বলবো যে রেড, রেডের একটা রেঞ্জ থাকে 0 থেকে, এই কালারের রেঞ্জটা থাকে 255, ঠিক আছে। সো 0 মানে হচ্ছে কালো, আর 255 মানে হচ্ছে সাদা, এবং এর মাঝের যে কালার গুলা সেগুলো আসলে বিভিন্ন ধরনের নাম্বার থাকে। সো আমার কি হয়, এই ইমেজের উপর বেস করে আমার কোন পার্টিকুলার সে তিনটা চ্যানেল বানায়, তিনটা চ্যানেলের এগেনস্টে সে রেডের এগেনস্টের কালার কত, গ্রিনের কালার কত, আর হচ্ছে কি ব্লুর কালার কত, হ্যাঁ, যে রেড গ্রিন ব্লু, সেই কালার জেনারেট করে হচ্ছে তখন আমরা কি করি, মডেলকে
এই ধরনের এই যে যে ম্যাট্রিক্স গুলো আছে এই ম্যাট্রিক্স গুলা দিই, এবং এই ম্যাট্রিক্স গুলার এগেনস্টে আবার বিভিন্ন ধরনের কি হয় ক্যালকুলেশন হয়। ঠিক আছে, যেটা আসলে একদিনে তো বোঝা সম্ভব না, আমি চেষ্টা করতেছি একটা ফর্মাল ধারণা দেওয়ার। তো কি হয়, ওই যে যে ম্যাট্রিক্স গুলা জেনারেট হয় না, ওই ম্যাট্রিক্স গুলার এগেনস্টে একটা ফিল্টার অ্যাপ্লাই করি আমরা। এই ফিল্টার গুলো আসলে নিজেদের মতো করে ব্যবহার করা যায়, 3 বাই 3 মানে 3 বাই 3। তখন এই 3 বাই 3 ম্যাট্রিক্সটা বা 3 বাই 3 ফিল্টারটা আমার যে পুরো ছবির যে ম্যাট্রিক্সটা থাকে তার উপর অ্যাপ্লাই হয়। অ্যাপ্লাই হয়ে একটা ক্যালকুলেশন চালাই, ক্যালকুলেশন চালায়ে একটা রেজাল্ট পাই। সেই রেজাল্টটা পরবর্তী শেষে একটা লেয়ারে পাঠাই, যেটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। সেই অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে কি, ওই যে ভ্যালুগুলাকে লিনিয়ার ভ্যালুগুলাকে নন লিনিয়ার বানাই ফেলাই দেয়া। যার মধ্যে একটা হচ্ছে কি রেলু, রেলুর কাজ কি, যদি ক্যালকুলেশনে সে কোনো নেগেটিভ ভ্যালু পায় সে সেগুলাকে জিরো বানায় ফেলায়, আর পজিটিভ ভ্যালু পাইলে সেটাকে অ্যাজ ইট ইজ রাখে। তাহলে দেখে নেগেটিভ ভ্যালু যখন থাকে তাহলে সেটা তো আমার মডেলের জন্য খুব বেশি ইফেক্টিভ না বা দরকারি না, সে ধরে নাই। যার জন্য সে ওইটাকে ফেলে দিয়ে মডেলের কমপ্লেক্সিটিটাকে কমায়। দেন এই রেলুর পরে আমাদের পুলিং লেয়ার থাকে। পুলিং লেয়ার কি করে, তার যে ম্যাট্রিক্সটা সে পাইলো ওই যে রেলু আউট করে দেওয়ার পরে, এইখান থেকে সে কি করে, যদি 2 বাই 2 হয় তাহলে হচ্ছে কি দুইটারও দুইটা কলাম হবে, যদি 3 বাই 3 হয় তাহলে তিনটারও তিনটা কলাম হবে। তার মানে আমি পুলিং এর সাইজ ডিফাইন করতে পারি, তাই না? এখন সে পুলিং এর সাইজ ডিফাইন করে দেখা যাচ্ছে যদি 2 বাই 2 পুলিং এর সাইজ হয়, এই পার্টিকুলার জায়গা থেকে যদি আমি ম্যাক্স পুলিং, তাহলে পুলিং এর মধ্যে তিনটা পুলিং আছে, একটা হচ্ছে ম্যাক্স পুলিং, মিন পুলিং, এভারেজ পুলিং। যদি ম্যাক্স পুলিং অ্যাপ্লাই করি তাহলে এইখান থেকে সে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে রাখবে, এই যে দেখেন এখানে 30 রাখছে। তারপর হচ্ছে এটার জন্য কত 20 রাখছে। যদি মিন পুলিং হয় তাহলে ছোট ডাটাটা নিবে, আর এভারেজ পুলিং হলে চারটা ডাটাকে যোগ করে এভারেজ নেবে। বাট সব থেকে বেটার হচ্ছে ম্যাক্স পুলিং নেওয়া, কারণ আমার মডেলকে আমি যত ইম্পর্টেন্ট ফিচার দিয়ে বোঝাইতে পারি। এখন ইম্পর্টেন্ট ফিচার দিয়ে কি করতে বলতেছি, কারণ দেখেন এই যে আমার একটা অবজেক্ট আছে, আমার আমার যে ছবিটা আছে, আমার কিন্তু ইমেজের সব পোর্শন দরকার না। এই যে মুখের যে পোর্শন আমার এটা ভালো বেশি দরকার। তো দেখবেন এই মুখের পোর্শনের এগেনস্টে তার নাম্বারের জেনারেশনটা বা নাম্বারের ভ্যালুটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই সেই ইম্পর্টেন্ট ফিচারটাকে রাখছে এই ম্যাক্স পুলিং এর মাধ্যমে। দেন আমরা কি করি, এই পুরো প্রসেসটা এখানে দেখানো হয়েছে। আমরা কি করি, প্রথমে আমাদের ইমেজ থাকে, সেটাকে আমরা কি করি কনভলিউশনের মাধ্যমে ওই যে বিভিন্ন ফ্রেমে ভাগ করি, রেড গ্রিন ব্লু আমাদের যে ডাটার বিভিন্ন ধরনের ওইটাকে চ্যানেল বলে, ঠিক আছে, ওই চ্যানেলে ভাগ করি। দেন আমরা ওই যে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করি, মানে নেগেটিভ ভ্যালুগুলোকে ফেলে দিই, পজিটিভ গুলোকে রাখি। সো এইগুলা দেখা যাচ্ছে যে মাল্টিপল অ্যামাউন্ট অফ এই ধরনের মানে লেয়ার আসলে পারফর্ম করা হয়, বা মাল্টিপল টাইমে পারফর্ম করা যায়, যাতে করে কি হয় ওই ক্যালকুলেশনটা অনেক বেশি শার্প হয়। তারপর আমরা ডাটাগুলোকে কি ওই যে আমাদের যে হিডেন লেয়ার থাকে হিডেন লেয়ারে পাঠাই, এবং সেইখান থেকে আমরা একটা আউটপুট পাই, যদিও এর মাঝে আরেকটু কাজ থাকে যেটা আসলে পার্টিকুলারলি অনেক কিছু না বুঝলে বোঝানো সম্ভব না। ঠিক আছে, সো আলটিমেটলি বোঝানো হচ্ছে একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন, আমরা যেখানে আসলে ইমেজ নিয়ে কাজ করি, সেখানে আসলে কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার এবং ফুললি কানেক্টেড লেয়ার, যেটাকে এফএনএন বলা হয়। ঠিক আছে, এই এফএনএন এর মধ্যে হচ্ছে মূলত আমার যে নিউরাল নেটওয়ার্কের যে মেইন কাজটা সেটা হয়, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশনের পরে এটাখান থেকে আমরা আসলে আউটপুট পাই। হ্যাঁ, এই তিনটা লেয়ারের সমন্বয়ে তৈরি। তো এই যে আমরা যে ইমেজের কথা বললাম, এটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, ডাটা অগমেন্টেশন, গ্রে স্কেল কনভার্সন। গ্রে স্কেলে কি হবে, আমার ডাটার যে চ্যানেল ছিল রেড গ্রিন ব্লু, এইটাকে আমরা কি করি ভাগ করে কমাই ফেলাই, সেটাকে কি করি 0 আর 1 মানে সাদা কালাতে বানাই ফেলাই দিই। মানে কি আমরা ওই যে ছোটবেলায় যে টিভি দেখতাম না, সাদা কালো আমাদের যে টিভি ছিল সেই সাদা কালো ফরম্যাট, তাহলে করে কি হয় আমাদের কম্পিউটেশনাল পাওয়ার কমে যায় আরো, কারণ আমার তিনটা কালারের জায়গায় আমি এখানে দুইটা কালার নিয়ে কাজ করি। তারপরে ইমেজ গুলাকে রিসাইজ করি, কারণ আমার সব দরকার হয় না। আমি ইমেজ গুলাকে রোটেট করি, কারণ জেব্রাটাকে আমাকে ঘুরাই দিলেও কি করতে হবে, বুঝতে হবে যে এটা একটা জেব্রা। তারপরে নর্মালাইজেশন করা হয়, নর্মালাইজেশন কি আমার যে ইমেজ গুলা আছে, ইমেজের এগেনস্টে যে কালার গুলা জেনারেট হচ্ছে, এই কালার গুলা যদি ধরেন আমি 255 যোগ 255 করব, এইটার জন্য যে মেমোরির খরচ হবে, আর আমি যদি 1 + 1 যোগ করি তাহলে এইটার জন্য যে মেমোরির খরচ হবে, এটা কিন্তু মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে, তাই না? সো আমার কাছে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোকে আমরা নর্মালাইজ করে কমাই নিয়ে আসি কম্পিউটেশনাল কস্ট কমানোর জন্য। এবং আমার যে এই যে ইমেজ থাকে, এই ইমেজের যে এজ, আমার কিন্তু পুরো ইমেজের দরকার নাই, আমার শুধুমাত্র এতটুকু ওই যে ইমেজের দরকার, মানে ওর যে এতটুকু শেপ আছে এতটুকু। তো এই যে আমি যে শেপগুলোকে ডিটেক্ট করি এইটাকে বলা হয় হচ্ছে এজ ডিটেকশন। ঠিক আছে, ইমেজের এজ ডিটেকশন। এই এজ ডিটেকশনের বিভিন্ন ধরনের বিষয় আছে, যেটার মাধ্যমে আসলে কি আছে, সোবেল আছে, ল্যাপ্লাসিয়ান, আমরা অনেক সময় ল্যাপ্লাসিয়ান ট্রান্সফর্ম পড়ি না, তারপরে যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ি। তো এইগুলা পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন কোথায়, এইগুলা পার্টিকুলার অ্যাপ্লিকেশন এই ইমেজ প্রসেসিং এর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তো এতটুকুই থিওরি পোর্শনে ছিল। আমরা কি একটু কোড দেখবো, কি মনে হয়? একটু কি কোড দেখা উচিত আমাদের?
আপনাদের উপরে ডিপেন্ড করবে। ওকে, সো আমরা খুব বেশি সময় না, হয়তো ছোটখাটো একটা দেখবো মেশিন লার্নিং এ কিভাবে আমরা একটা মডেল বিল্ড করি, হ্যাঁ। তারপর আমি একটা ডেমো প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, যে আমরা আসলে কি ধরনের প্রজেক্ট করে দেখাই দেখাই হয়তো ছেড়ে দেবো। আর বেশিক্ষণ না, 15-20 মিনিট আমি মানে স্টে করবো, হ্যাঁ। ওকে, সো আমি একটা জুপিটার নোটবুক একটু অন করি। তো দেখানোর আগে দেখেন, আমি এখানে একটা আপনাদেরকে একটা ডাটা দেখাইনি, যে আমার এখানে একটা ডাটা আছে, ই কমার্স ডাটা। তো এই দেখেন, এই ডাটাটা দেখে এখানে কিন্তু তেমন ভালো বোঝা যাচ্ছে না, তাই না? বাট আমি দেখতে পাচ্তেছি এখানে হয়তো কলাম আছে আর রো আছে, মানে ডাটা সেট তো রো আর কলামেই থাকে। এটা হচ্ছে কি, আমার ধরেন যে রেডি ডাটা। বাট আমার ডাটা তো সবসময় রেডি থাকবে না, তাই না? আমার কি থাকতে পারে ডাটা, রেডি ডাটা না থেকে আমি একটু অ্যাডমিট করে দিই সবাইকে। তো আমার ডাটা সবসময় রেডি নাও থাকতে পারে, আমাদের কি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকেও নিয়ে আসা লাগতে পারে, ঠিক আছে? তো আমরা আর এখন আসলে ওয়েবসাইট বা ওই স্ক্র্যাপিং এর পর্যায়ে যাচ্ছি না, আমরা নর্মালি কিভাবে আমরা ডাটা সেটকে লোড করে কাজ করি জাস্ট সেটা দেখলেই হবে। একটু ধারণা নেন, তারপরে যদি কারোর ইন্টারেস্ট হয়, ঠিক আছে, ইন্টারেস্ট জাগে, তাইলে আমাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। এটা আমি আর রিনেম টিনেম কিছু করলাম না। সো আমরা যখন ডাটাগুলোকে লোড করি, তার জন্য আমাদের পান্ডাস নামে একটা লাইব্রেরি ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো পান্ডাসটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্টিকুলার লাইব্রেরি, যেটা আমাদের ডাটা ম্যানিপুলেশনের কাজে ব্যবহার করা হয় বা ডাটা হ্যান্ডলিং এর কাজে ব্যবহার করা হয়। সো ডাটা ম্যানিপুলেশন কি, যে আমরা বিভিন্ন সময় আমাদের যে ডাটাবেস থাকবে সেই পার্টিকুলার জায়গা থেকে আমরা ডাটাকে কোনো ডাটাকে বাদ দিতে পারবো, কোনো ডাটা অ্যাড করতে পারবো, বা বিভিন্ন ধরনের ডাটার মধ্যে অপারেশন করা যাবে, সেই অপারেশন গুলো আসলে করা হয়, হ্যাঁ। আমি আসলে আমার নেসেসারি লাইব্রেরি গুলো নিয়ে নিই, তারপর হচ্ছে ইম্পোর্ট সিবর্ন। সিবর্ন হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, মানে আমরা যখন ডাটাগুলো দেখবো, সাপোজ আপনার কাছে যদি 100 ডাটা থাকে, আপনি খুব সহজেই দেখে বুঝে ফেলতে পারবেন। বাট আপনার কাছে যদি 1 লক্ষ ডাটা থাকে, আপনি কিন্তু চোখে দেখায় বুঝতে পারবেন না, তখন সেগুলোকে আপনাকে বিভিন্ন ধরনের প্লট বলে আমরা, তাই না, বিভিন্ন ধরনের গ্রাফে রিপ্রেজেন্ট করে করে দেখতে হয় বা বুঝতে হয়, হ্যাঁ। তো এই বোঝার কাজটা আমরা করে থাকি ডাটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। হুম। তো আমার এই লাইব্রেরি গুলো লাগবে, আমি একটু নিয়ে নিলাম। এখন আমার ডাটা সেটের নাম কি, ই কমার্স ডাটা সেট সিএসভি, আমি একটু নামটা নিয়ে নিই। ওকে, তো আমি বলবো একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মধ্যে পিডি ডট, যেহেতু আমার সিএসভি ফাইল, আমরা এটাকে ডট সিএসভি দিয়ে রিড করি, ঠিক আছে? ওকে, তো এখন যদি আমরা এটাকে দেখতে চাই, সাপোজ এটা দেখার অনেক ইয়া আছে, ঠিক আছে, অনেক ভাবে দেখা যায়। আমি চাইলে পুরো ডাটা সেট একবারে দেখতে পারি, আমি চাইলে যদি ডিএফ ডট হেড লিখি, তাহলে আমাকে প্রথম 5টা ডাটা দেখাবে এই ডাটা সেটে। দেখেন, এইটা হচ্ছে আমার একটা কলাম, এইটা একটা কলাম, এবং এই কলামের এগেনস্টে কি আছে, হাউস হোল্ড আছে, আর এইখানে বিভিন্ন ধরনের কি আছে, টেক্সট আছে। ওকে, তাহলে যদি এই হেডের পরিবর্তে যদি আমি টেইল ব্যবহার করতাম, তাইলে আমাকে লাস্টের 5টা দেখাইতো। তার মানে আমরা যখন প্রথম কোনো ডাটা লোড করি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডাটাটাকে আগে দেখা। দেখার পরে এই ডাটাগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে হয়, যেমন এই ডাটাটাকে শেপ দেখতে হয়, যে আমার এখানে টোটাল কতগুলো ডাটা আছে আমি যদি দেখতে চাই, তাহলে সেটা ডিএফ ডট শেপ। তার মানে আমার টোটাল ডাটা আছে হচ্ছে 50,424টা, আর আমার কলাম আছে 2টা। কেউ আচ্ছা কিছু ভাই, বলতে আমরা চান? কিছু দেখতে পাচ্ছি না ভাই, জাস্ট আছে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটা ওপেন আছে। ও, ওকে ওকে, সরি 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 সরি, দেখতে পাচ্ছেন না? আমি দেখতেছি, ওকে। হ্যাঁ, আই হোপ এখন দেখতে পাচ্ছেন, তাই না? জি, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, সরি, হ্যাঁ। জি। আচ্ছা, So, দেখেন, আমরা যে হেড আর টেইল দিলে কি করতে পারি, প্রথম এবং লাস্টের ডাটাগুলোকে দেখতে পারি। এখন কথা হচ্ছে যে আমার এখানে আরো কিছু অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ। কি অ্যানালাইসিস, যে আমার ডাটাটা আসলে শেপ কেমন। তো শেপ কেমনের পরে হচ্ছে কি, যে আমার ডাটার মধ্যে দেখেন এই যে পার্টিকুলার যে হাউস হোল্ড, তার মানে হচ্ছে যে এই ধরনের কমেন্টস এর উপরে, এটা ধরেন একটা কমেন্টস, হ্যাঁ, এই কমেন্টস এর উপর বেস করে একজন কি টাইপের প্রোডাক্ট কিনবে আমাকে সেইটা আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ। যেটা হচ্ছে আপনার একটা ই কমার্সের ডাটা বলতে পারেন আপনি, হ্যাঁ। তাহলে আমি যদি এখানে দেখি যে আমার এখানে কয় টাইপের আসলে প্রোডাক্ট আছে হাউস হোল্ডের, হ্যাঁ, তাহলে আমি যদি দেখি, তাহলে আমি বলবো যে আমার যে ডিএফ আছে, ঠিক আছে, ডিএফ এর মধ্যে আমার যে কলামের নাম আছে, কলামের নাম কি, হাউস হোল্ড, ঠিক আছে।
আমি সেই কলামের নামটা এখানে দিয়ে দিলাম। হাউস হোল্ডের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেটা হচ্ছে ইউনিক, UNIQUE, আসে না কেন? ওকে, সো আমি যদি ইউনিক ব্যবহার করি তাহলে আমাকে দেখাই দেয় যে এর মধ্যে আমার কতগুলো ইয়া আছে, ক্যাটাগরি আছে। কি আছে? হাউস হোল্ড আছে, বুকস আছে, ক্লোদিং এন্ড অ্যাক্সেসরিজ আছে, আর ইলেকট্রনিক্স, মানে 4 টাইপের প্রোডাক্ট আছে। এখন আমি যদি দেখতে চাই এই 4 টাইপের প্রোডাক্টের মধ্যে কোনটা কয়টা আছে, তাই না? সো আমি সেম ভাবে কাজ করব। আমার কি করব, আমার পার্টিকুলার ডাটা সেটের নাম হচ্ছে কি ডিএফ। আমি সিলেক্ট করতে চাই কোনটাকে, হাউস হোল্ডটাকে। দ্যাটস ওয়াই আমার ডিএফ এর মধ্যে যে হাউস হোল্ড আছে আমি এটা লিখছি। হ্যাঁ, এখন আমি এখানে কি করব, ডট ভ্যালু কাউন্ট নামে আমার একটা ভেরিয়েবল আছে। তাহলে ও আমাকে ফাইন্ড আউট করে দেয় যে আমার পার্টিকুলার কোনটার এগেনস্টে কতগুলো করে ভ্যালু আছে। তারপরে আমাকে আরেকটা জিনিস ফাইন্ড আউট করতে হয়, সেটা হচ্ছে যে আমার ডাটার মধ্যে কোনো ধরনের নাল ভ্যালু আছে কিনা। তো আমি বলবো ডিএফ ডট ইজ না ডট সাম। সো আমি যদি নাল ভ্যালুর কথা বলি, নাল ভ্যালু হচ্ছে আলটিমেটলি এন বলে, মানে নট আ নাম্বার। তার মানে আমার কোনো নাল ভ্যালু নাই, সে দেখাইছে, ঠিক আছে। তো এইটার জন্য দেখাইলেই হবে, অন্যটার জন্য আসলে দরকার নাই। সো আমি দেখি হাউস হোল্ডের জন্য আমার কোনো নাল ভ্যালু আছে কিনা। সো ডিএফ এর মধ্যে যে হাউস হোল্ড আছে ইজ না ডট সাম, সো নাই। এখন কথা হচ্ছে যদি নাল ভ্যালু থাকতো তাহলে আমরা কি করতাম, নাল ভ্যালু থাকলে আমরা বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, কেন বাদ দিতাম? কারণ নাল ভ্যালু হচ্ছে আমার ডাটার জন্য একটা শত্রু, মানে সেটা কোনো নাম্বারই না, জাস্ট এসে বসে আছে, হ্যাঁ। যেটা একটা অ্যানোমালি, এবং আমার কি করতে হয়, ডাটা সেটের মধ্যে থেকে এই অ্যানোমালি গুলাকে বাদ দিতে হয়। এখন কথা হচ্ছে যে আমরা চাইলে এইটাকে এখন কি করতে পারি, ভিজুয়ালাইজেশন করে দেখি। কারণ এইখানে যে আমার টোটাল ডাটা আছে এইটাকে দেখে আমি হয়তো বুঝতে পারতেছি না ভালো, বাট আমি যদি ভিজুয়ালাইজেশন দেখি আমি আরো ভালো বুঝতে পারবো। এখন ভিজুয়ালাইজেশন আসলে ডিফারেন্ট ক্যাটাগরির হয়ে থাকে এবং এক একটা ডাটার উপর বেস করে এক এক ধরনের হয়। এবং শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের কাজ দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়, বা অনেকেই করে। বাট সেক্ষেত্রে ভিজুয়ালাইজেশনের হারটা ভালো হইতে হয়, হ্যাঁ। তো ভিজুয়ালাইজেশনের জন্য ধরেন আমরা ব্যবহার করলাম ওই যে আমরা সিবনটা ব্যবহার করতেছিলাম না, ডাটা ভিজুয়ালাইজেশন একটা লাইব্রেরি। এটা একটা পাইথনের লাইব্রেরি। কেন পাইথন ইজি, এই যে এই পার্টিকুলার জায়গাতে আমরা বুঝতে পারবো কি সবকিছুর জন্য আসলে লাইব্রেরি দেওয়া আছে, যেটা কি করতেছে যে আমাদের পার্টিকুলার কাজটাকে হেল্প, মানে অনেক বেশি হেল্প করতেছে, হ্যাঁ। তো সিবনের মধ্যে একটা কাউন্ট প্লট নামে একটা প্লট আছে, যে পার্টিকুলার প্লটে ধরেন আমি আমার বলে দিলাম যে এক্স এক হতে আমার কি হবে, এই যে হাউস হোল্ড, এই হাউস হোল্ডটা থাকবে। তো আমি যদি এখন রান করে দেখেন এইটাকে আমি আরো সুন্দর দেখতে পাচ্ছি না ভিজুয়ালাইজেশনে, যে আমার কোন ডাটাটা কত অ্যামাউন্টে আছে। যে এখন চাইলে এখানে বিভিন্ন ধরনের চেঞ্জেস করা যায়। কি চেঞ্জেস করা যায়, আমি এখানে একটা টাইটেল দিতে পারি যে পিএলটি ডট টাইটেল। পিএলটি কি, ওই যে আমরা দেখেন উপরে ম্যাট প্লট লিব নামে একটা লাইব্রেরি নিয়েছিলাম, এটা হচ্ছে কি ডাটা ভিজুয়ালাইজেশনের একটা লাইব্রেরি, যেটা বিভিন্ন ধরনের ডাটা ভিজুয়ালাইজেশন, এই কাউন্ট প্লটটা আমি কি এই ম্যাট প্লটের মাধ্যমে করতে পারতাম, হ্যাঁ। তো পিএলটি ডট টাইটেল আমি দিলাম কি, ধরেন এই টাইটেলটার নাম দিলাম হচ্ছে কি এটা আমাদের একটা বার চার্ট, তাই না? তো আমি বললাম বার চার্ট বা কাউন্ট চার্ট, আমি আমার মতো করে বললাম CHART চার্ট। তো দেখেন এই পার্টিকুলার জায়গাতে বার চার্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে চাইলে আমি এক্স এর নাম দিতে পারতাম, আমি ওয়াই এর নাম দিতে পারতাম, আমার মতো করে আমি চেঞ্জেস করে করে দিতে পারতাম। তো এখন এই যে আমার কাছে ডাটাটা আছে, দেখেন এই পার্টিকুলার কলামটাকে আমার অনেক বড়, অনেক বড় একটা কলাম না? হুম, বলেন। জি জি। তো আমি এই পার্টিকুলার কলামটা লিখতে গেলেও তো আমার অনেক হ্যাসেল ফেস করতে পারে, হইতে পারে। তো আমার কি করি যে আমি এই ডাটার কলামটাকে চেঞ্জ করে দিই। আমি বলি আমার ডিএফ এর মধ্যে যে কলামগুলো আছে, কলামস, সরি, COLUMNS, ওকে, আমি একটু বানান ভুল করি। সো এই কলামস এর মধ্যে আমি কি বলতেছি যে প্রথম যেটা আছে হাউস হোল্ড, এই হাউস হোল্ডটা হয়ে যাক যে কোন ধরনের প্রোডাক্ট সে পারচেজ করবে, সেই টাইপ। তাহলে আমি বলে দিলাম যে আমার ডিএফ এর মধ্যে যেটা আছে সেটার প্রথমটা হয়ে যাক কি টাইপ, সরি। আর দ্বিতীয় যে আমার কলামের নামটা আছে, দ্বিতীয় কলামের নামটা হয়ে যাক আমার কি কমেন্টস, তাই না? যেহেতু ইউজার কমেন্টস এর উপর বেস করে সে আসলে আইডেন্টিফাই করতেছে সে কোন ধরনের প্রোডাক্ট আসলে কিনবে। তো আমি যদি এখন ডিএফ ডট হেডটা দেখি, সরি, তো দেখেন সুন্দরভাবে টাইপ আর কমেন্টস হয়ে গেছে। এখন দেখেন এই যে যে মানে সহজ না, বিষয়টা খুব সহজ না, জাস্ট অল্প একটু চেঞ্জ করা লাগতেছে। তো এই কারণেই আসলে কি পাইথন ইজি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এই পার্টিকুলার বিষয়টারে বলা হয় ইডিএ, আমাদের মেশিন লার্নিং এর ভাষায় এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। তারপরে এই যে আমাদের যে কমেন্টস গুলো আছে, এই কমেন্টস গুলার মধ্যে কি আমার বিভিন্ন ধরনের ডাটা আছে, নাম্বার আছে, এই যে কমা আছে, তারপরে এন্ড অর নট সবই তো থাকতে পারে, তাই না? সাপোজ আমার যে ডিএফ এর মধ্যে যে কমেন্টস আছে, ডিএফ এর মধ্যে যে কমেন্টস আছে, সরি,
আপনি যে কোনো পার্টিকুলার একটা ডাটা ধরেন যে দেখবেন, আপনি বললেন যে এইখানকার যে 0 নাম্বার ইন্ডেক্সের ডাটা আছে আপনি দেখবেন, দেখেন এখানে যে ইজ আছে, অ্যান আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এখন সব তো আপনার আর কাজে লাগবে না, যেমন এই যে কমা কাজে লাগবে না। তারপরে এখন ধরেন আমি যদি একটা পার্টিকুলার জায়গাতে আমার নাম দিই সজীব, আমার নাম কি দিই, সজীব, একটা এস দিলাম বড় হাতের, আর একটা এস দিলাম ছোট হাতের সজীব, তাহলে কি এই দুইটার মিনিং কি এক হবে বলেন? কারণ আমার মেশিন যখন নাম্বার জেনারেট করবে দুইটার জন্য সে দুইটা নাম্বার জেনারেট করবে না আলাদা আলাদা করে, ছোট হাতের আর বড় হাতের অক্ষরের জন্য। তো আমাকে কি করতে হয়, সবগুলাকে একটা কেজে নিয়ে নিতে হয়, ঠিক আছে, যাতে করে সে সবগুলাকে এক মিনিং এ ধরে। কথাগুলা কি বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি এই যে যে বলতেছি বিভিন্ন ধরনের ওয়ার্ড, যেমন আমার এবং, কিন্তু, না, এইগুলা তো কাজে লাগে না, আমি তো এইগুলাকে বাদ দিতে চাই, তাই না? তো এইগুলাকে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হয়, স্টপ ওয়ার্ড নামে আমাদের একটা মডিউল থাকে, সেই স্টপ ওয়ার্ডটাকে আসলে নিয়ে আসতে হয়। হ্যাঁ, দেন আমার সময় কম জন্য আমি একটু ইয়া করে দেখাচ্ছি, ঠিক আছে, সেই স্টপ ওয়ার্ড গুলোকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই স্টপ ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর আমি অ্যাক্সেস নিই, এবং আমি যদি এগুলাকে দেখতে চাই যে আমার ইংলিশের জন্য কি কি ধরনের স্টপ ওয়ার্ড আছে, দেখেন এখানে যে দেখেন একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে আমার স্টিং এর জন্য এগুলো মানে ইংলিশের জন্য স্টপ ওয়ার্ড, সেম ভাবে কি বাংলার জন্যও কিন্তু আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা পার্টিকুলার কাজ থেকে এই ধরনের ডাটাটাকে বাদ দিব, ঠিক আছে। এখন আমরা যে ওই যে স্টেমারের কথা বলতেছিলাম, আপনাদের যদি মনে থাকে, তো আমরা বললাম যে আমরা স্টেমারটাকে নিয়ে নিলাম, যে ফ্রম এনএলটিকে ডট স্টেম পোর্টার স্টেমার থেকে এটাকে নিতে হয়। এখন আমি টেক্সট গুলাকে ক্লিন করব, আমি একটা ফাংশন বানালাম কি, ক্লিন টেক্সট নামে, এটা একটু লিখে দেখাবো। সো ক্লিন টেক্সট নামে, এখন এই ক্লিন টেক্সটের মধ্যে আমি আমার কাজগুলাকে করব। দেখেন এই ক্লিন টেক্সটের মধ্যে আমি পাস করব কি, টেক্সট গুলাকে পাস করবো। সো আমি একটা মানে আর্গুমেন্ট পাস করে দিলাম আগে থেকে, হ্যাঁ। এখন আমার এই পার্টিকুলার জায়গাতে আগে কি, ধরেন আমার যদি কি হয় যে কোনো জায়গাতে যদি নাল ভ্যালু থাকে, আমরা বলতেছিলাম টেক্সটের মধ্যে সামওয়ানস মাইক ইজ অন প্লিজ একটু অফ করেন। সো আমার সেই নাল ভ্যালু গুলাকে আমি কি করে দিই, রিমুভ করে দিই, ঠিক আছে। তারপর আমি কি করি, আমার যে পার্টিকুলার জায়গাটা থাকে সেই পার্টিকুলার জায়গাটা থেকে আমি কি করি, পাংচুয়েশন রিমুভ করি, কারণ আমার তো পাংচুয়েশনের দরকার নাই, তাই না? তো পাংচুয়েশন কি করি, কারণ মাইকটা একটু অন আছে একটু দেখেন। তারপর আমি কি করি, পাংচুয়েশন গুলাকে রিমুভ করি, পাংচুয়েশন গুলাকে রিমুভ করার পরে আমার যে স্টপ ওয়ার্ড আছে আমি সেই স্টপ ওয়ার্ডের কাজ করি, হ্যাঁ। এখন স্টপ ওয়ার্ডে কাজ করার পরে কি করি, ওই স্টপ ওয়ার্ড গুলাকে নিয়ে আসি, স্টপ ওয়ার্ড গুলাকে নিয়ে আসার পরে আমি সেই স্টপ ওয়ার্ড গুলাকে কি করি, রিমুভও করি। তো স্টপ ওয়ার্ড গুলাকে আমি রিমুভ করলাম, রিমুভ করার পরে আমার যে পোর্টার স্টেমারটা মেইন যে থাকে সেই পোস্টার স্টেমারটাকে অ্যাপ্লাই করি, হ্যাঁ। এখন আমার সময় কম জন্য আমি এইভাবে দেখাচ্ছি, নইলে আমি প্রত্যেকটা লাইনে আসলে লিখে দেখাইতাম, হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি একটা সেশনে এগুলো হয় না। তো আমি করলাম, করার পরে হচ্ছে কি, ধরেন আমরা এইভাবে করে একটা স্ক্রিপ্ট লিখলাম, এটা একটা ছোট স্ক্রিপ্ট, হ্যাঁ, এর থেকে আরো অনেক বড় করে লেখা যায় বা এর থেকে আরো বেশি ইফিশিয়েন্ট করে লেখা যায়। তো আমার যে পার্টিকুলার ডিএফটা ছিল, সে আমার পার্টিকুলার ডিএফটা ছিল আছে কি রকম এরকম। এখন আমি এইখানে কি করব, এই যে আমি ফাংশনটা বানাইছি না ক্লিন টেক্সট, এই ক্লিন টেক্সট আমার ডিএফ এর উপরে আমি অ্যাপ্লাই করব। কার উপরে অ্যাপ্লাই করব, আমার যে ডিএফ এর মধ্যে যে কমেন্টস কলামটা আছে সেই কমেন্টস কলামের উপরে। তাহলে আমার যে ডিএফ এর মধ্যে যে কমেন্টস কলাম আছে সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি যদি এটাকে দেখি, এখন ডিএফটাকে দেখেন, ডিএফ ডট হেডটাকে যদি দেখি, এটা একটু সময় নিবে, হ্যাঁ, অনেক বেশি ডাটা তো আমার ভুল হয়েছে, আমার স্যাম্পল নেওয়া ভালো ছিল, অল্প কিছু স্যাম্পল নিয়ে কাজ করা উচিত ছিল। আমি কি করব, দেখেন এইখানে এই যে স্টার্ট থাকা মানে হচ্ছে কি আমার এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ। উম, কি করব, আচ্ছা আমি একটা কাজ করি, আমি স্যাম্পল নিয়ে নিই, হ্যাঁ, 100 স্যাম্পল নিজের মতো করে নিয়ে নিই, আমি কার্নেলটাকে একটু ইন্টারাপ্ট করি, রিস্টার্ট করলে ইয়া হয়ে যাবে। তো আমি যখন ডাটা নিছি এখান থেকে ডট স্যাম্পল নিয়ে আমি যদি 100 বলে দিই, তার মানে আমি 100 ডাটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। ওকে, তো তখন আমার এক্সিকিউশনটা তাড়াতাড়ি হবে, যেহেতু এখানে একটু বেশি ছিল। ও, এটা কেন রান করি নাই, আচ্ছা এটা রান হবে না, ওকে। তো যেতে যেতে যাই, হ্যাঁ। তো এখন যদি আমি ডিএফ ডট হেড দেখি, দেখেন
এই পার্টিকুলার জায়গাতে আমার সব কি হয়ে গেছে, ছোট হাতের অক্ষর হয়ে গেছে, কোনো কোনো কমা দাঁড়ি ফুল স্টপ এমন কিছু আছে বলেন? এই যে স্টোরিজে দেখেন এস বড় হাতের ছিল, কিডস এর কে বড় হাতের ছিল, ডাব্লিউ এর হু বড় হাতের ছিল, দেখেন সব ছোট হাতের হয়ে গেছে না? এবং হুটাকে কি করছে, বাদ দিয়ে দিছে না? দেখেন কিডস এর পরে হু। এইবার এইখানে যান, এইখানে খুঁজেন তো দেখেন তো হু কত কোনো জায়গাতে আছে কিনা। এখানে থাকার কথা, এই যে দেখেন হু, তাহলে হু একটা স্টপ ওয়ার্ড বাদ দিয়ে দিচ্ছে না? দেখেন তার মানে কি, যে আমাদের যে অপ্রয়োজনীয় যা কিছু থাকে সেটা হইতে পারে দাড়ি কমা ফুল স্টপ, হইতে পারে স্টপ ওয়ার্ড, তারপর আমরা সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করি যাতে সবগুলোকে সে এক হিসাবেই ধরে। ধরার পরে আমরা কি করি, পার্টিকুলারলি আমাদের এই ডাটাগুলাকে আমরা বিভিন্ন ধরনের কি করি, ভেক্টরে কনভার্ট করি, কারণ আমরা জানি কি আমার মডেল টেক্সট বোঝে না। ঠিক আছে, সো এই যে যেহেতু টেক্সট বোঝে না, এর জন্য কি করি আমরা ভেক্টরে কনভার্ট করি। ভেক্টরের জন্য টিএফআইডি ভেক্টর নামে একটা ভেক্টর আছে। সে কি করে, তাহলে এই ডাটার এগেনস্টে আমাকে কি করে ভেক্টর রিপ্রেজেন্ট করে দেয় বা ভেক্টর জেনারেট করে দেয়। এখন আপনি যদি এই ভেক্টরটাকে দেখতে চান, আমি দেখি দেখা যায় কিনা, যদি টিএফ দেখেন হয়তো দেখলে কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে কি এটা একটা তো ওই যে ইসের ফর্মে আছে যার কারণে আসলে বোঝা যায় না। তো ধরেন এখানে থেকে সে একটা ভেক্টর জেনারেট করে। তো এই ভেক্টরটা যখন সে জেনারেট করে, এই ভেক্টরটাকে দেন আমরা পার্টিকুলার কোনো একটা মডেলের মধ্যে পাঠাই। ঠিক আছে, এবং এই মডেলে পাঠানোর আগে আমাদের যে ডাটাটা থাকে সেই ডাটাটাকে আমরা ভাগে ভাগ করি, কি ট্রেইনে এবং টেস্টে ভাগ করি। ভাগ করার পরে আমার যে পার্টিকুলার বিভিন্ন ধরনের মেশিন লার্নিং এর মডেল থাকে, সেই মেশিন লার্নিং মডেলের মধ্যে মডেলটাকে এনে আমরা মডেলের মধ্যে ওই পার্টিকুলার জিনিসটাকে ফিট করি। ফিট করা মানে হচ্ছে মডেলটাকে ট্রেন করা। ট্রেন করায় দেন সেটার স্কোর চেক করি। কত স্কোর? 0.3, তার মানে আমার মডেল খুবই বাজে পারফর্ম করছে, যেহেতু ডাটার সংখ্যা কম ছিল, দ্যাটস ওয়াই। তারপরে আমরা মডেলটাকে কি করি, টেস্ট করি। ঠিক আছে, এখন যদি মডেলটাকে টেস্ট করি, কিভাবে টেস্ট করি, এই যে এইভাবেই টেস্ট করছে। আর যদি আপনি ট্রেন দেখতে চাইতেন, ট্রেনের স্কোরটাও দেখা যায়। কিভাবে দেখা যায়, যে আপনি পার্টিকুলার এই পার্টিকুলার পোর্শন থেকে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনটাকে নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, তো এইখানেও একটা স্কোর হবে। দেখেন ট্রেনের স্কোর এবং টেস্টের স্কোরের মধ্যে অনেক পার্থক্য। তো এইটাকে বলা হয় হচ্ছে মডেল ওভারফিটিং কন্ডিশন। হ্যাঁ, এখন এই মডেল ওভারফিটিং কন্ডিশনটা আসলে আহ, আলাদা একটা বিষয়, এটা নিয়ে আসলে আবার পর্যাপ্ত পড়াশোনা করা যায়। তো এখন দেখেন এইখানে কিন্তু আমার ডট পিকেল নামে কোনো ফাইল নাই। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে মডেলটাকে সেভ করব। হ্যাঁ, তো মডেলটাকে সেভ করার জন্য আমরা কি করব, আমাদের যে এইভাবে না, যে আমি এইভাবে যাই, যে ডট পিকেল, যাই এইভাবে সমস্যা নাই। তো আমার মডেলটাকে আমরা এখন কি করব, সেভ করব। তো আমি যখন এটা রান করব তখন দেখেন কি হয়, আমার এখানে কিন্তু কয়টা ফাইল, দেখেন 5টা ফাইল। তো আমি এটা রান দিলাম, এটাকে একটু রিলোড দিছি, এখানে দেখেন 6টা ফাইল হয়ে গেছে। এই যে ই কমার্স রিভিউ নামে একটা রিভিউ নামে একটা নতুন ফোল্ডার চলে আসে। এখন এই ফোল্ডারটাকে নিয়েই মানে ফাইলটাকে নিয়েই আমরা হচ্ছে কি আমাদের ফার্দার কাজগুলো আসলে করি। এখন ফার্দার কাজগুলো যখন আমরা করি, ধরেন এই এগেনস্টে আমাদের কি আছে, একটা টিএফআইডিএফ ভেক্টরাইজার আছে। সাপোজ আপনি ট্রাই করলেন যে ঠিক আছে ভাই, আমি তো মডেলটাকে ট্রেন করছি, দেখছি, তাহলে আমি নিজের থেকে একটা কি দিব, আমি নিজে থেকে একটা কমেন্ট দিব, সেই কমেন্টের উপর বেস করে সে কোন টাইপের পার্টিকুলার প্রোডাক্ট পারচেস করবে আমি সেটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে এটা দেখার পরে আমি কি করতে পারি, ওই মডেলগুলোকে লোড করতে পারি। আমি যে মডেলগুলোকে সেভ করলাম, দেখেন এই যে ভেক্টরাইজার নামে আমাদের যে মডেল ছিল, কি নামে ছিল, ভেক্টর ডাটা ডট টিএফআইডি ভেক্টরাইজার পিকেল। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে আমি প্রথমে লোড করছি। দেন আমার মডেল যে নামে ছিল, যে ই কমার্স রিভিউয়ের যে মডেল ছিল, সেই মডেলটাকে আমি লোড করলাম। করার পরে আমি কি করব, আমি কোন টেক্সটের উপর এটাকে অ্যাপ্লাই করতে চাই সেই টেক্সটটা এখানে দিব। দেখেন আমি সেই টেক্সটটা দিলাম। হ্যাঁ, টেক্সটটা অনেক বড়। তো আমি টেক্সটটা দিছি, কি নাম দিছি, ডাটার মধ্যে। এখন কাজ হচ্ছে কি, এই ডাটাটারে আমার কি করতে হবে, ক্লিনে অ্যাপ্লাই করতে হবে না, কারণ এই ডাটার মধ্যেও তো আমার বিভিন্ন ধরনের অ্যানোমালি বা অন্য কিছু থাকতে পারে, তাই না? তো আমার ওই যে ওপরের যে ক্লিন টেক্সট যে ফাংশনটা ছিল, সেটাই আমি অ্যাপ্লাই করব কার উপরে, এই ডাটার উপরে। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। করার পরে এখান থেকে কি আমি একটা ক্লিন ডাটা পাবো। তো আমার যে এখন যে ক্লিন ডাটাটা আছে, এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমার সেই ক্লিন ডাটা। হ্যাঁ, তো এই ক্লিন ডাটার পরে এখন এই ক্লিন ডাটাটাকে আমার কি করতে হবে, ভেক্টরে কনভার্ট করতে হবে, কারণ আমার কি মডেলটাকে আমি শেখাইছিলাম কি ভেক্টর দিয়ে। তো যেহেতু ভেক্টর দিয়ে শেখাইছিলাম, তাকে টেস্টের সময় কি দিতে হবে, ভেক্টর দিতে হবে। তো আমি ভেক্টর দিলাম, ভেক্টর দেওয়ার পরে আমি কি করব, আমার যে পার্টিকুলার মডেল আছে সেই মডেলটাকে আমি প্রেডিক্ট করব। প্রেডিক্টের মধ্যে কাকে দিব, এই ভেক্টরটা দিব। এবং সে আমাকে একটা প্রেডিকশন কি, দেখেন ইলেকট্রনিক্স, তার মানে কি, যে এই পার্টিকুলার কমেন্টস এর উপর বেস করে সে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবে, এরকম ভাবে আমি কি করতে পারি, দেখতেও পারি। এখন কথা হচ্ছে যে এই দেখা পর্যন্ত কি শেষ না, এই দেখা পর্যন্ত ভাই শেষ না, এখানে আরেকটু কাজ থাকে। সেটা হচ্ছে কি, আপনারা তো আমার স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছেন তাই না সবাই?
হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো এই এই পার্টিকুলার পোর্শনের পরে আমরা কি করি, আমাদের এইখান থেকে যে মডেলটা জেনারেট হয় এই মডেলটাকে দেন আমরা একটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করি। হ্যাঁ, তো আমি যদি এইটাকে একটু রান দিই, সিএমডি কোড ডট, ওকে, ওকে, জাস্ট গিভ মি 2 মিনিটস, 2 or 3 মিনিটস, হ্যাঁ আর খুব বেশি সময় লাগবে না। সো ধরেন এই পার্টিকুলার জায়গা থেকে আমি কোথায় আছি, ওয়েব ইন্টারফেস, ওকে, প্রজেক্ট ওয়েব ইন্টারফেস, হাউস রেন্টে যাই। হাউস রেন্ট দিলে বুঝতে পারবেন যে আলটিমেটলি কাজগুলা কি হয়। নিউ একটা টার্মিনাল নিলাম, পাওয়ার শেলটাকে চেঞ্জ করে আমি একটু কমান্ড প্রম্পট নিয়ে নিই। তো আমি বললাম পাইথন, এটার নাম কি ছিল, অ্যাপ ডট পাই, ওকে, পাইথন অ্যাপ দেখা ডট, যাচ্ছে না শুধু। কেন দেখা তো যাওয়ার কথা, আচ্ছা আমি কি একটা স্ক্রিন, ইলেকট্রনিক ইলেকট্রনিক্স পর্যন্ত হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই, দেখতেছি, গিভ মি আ মোমেন্ট। আমি কি শেয়ারটা মনে হয় তাহলে দিতেছি বারবার, ওকে, হ্যাঁ, ওকে, এখন তো দেখা যাচ্ছে না, এই যে আমি দেখতে পাচ্ছি না, এই যে আমি হাউস রেন্ট ক্লিক করছি, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, দিছে এবার। দেখেন এই যে হাউস বিফোর। রেন্টের মধ্যে, হ্যাঁ আমার একটা মডেল আছে, দেখেন মডেলের মধ্যে ওই যে যে ডট পিকেল ফাইল ছিল, একটা পিকেল ফাইল আছে, একটা কি আছে, এইচটিএমএল ফাইল আছে, দেখতে পাইছেন এই যে এইচটিএমএল ফাইল যারা চিনেন। তারপরে কি আছে, আমার একটা অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে আমি কি করছি, একটা এপিআই জেনারেট করছি, ঠিক আছে, এখন এইটাকে আমি দেখবো, হ্যাঁ, কিভাবে দেখবো, ধরেন আমি বললাম পাওয়ার শেল কমান্ড প্রম্পট, ওকে, পাইথন অ্যাপ ডট পাই বলতেছে। আচ্ছা আমি একটু ডিরেক্টরিটা দেখি, তো এইখান থেকে আমি হাউস রেন্ট একটু সিলেক্ট করে নিই আগে, হ্যাঁ, তো আমি বলতেছি সিডি, ওকে, তো হাউস রেন্টের মধ্যে আছি, এখন আমার যে পাইথন অ্যাপ ডট পাই আছে এটাকে আমি রান করি, এখান থেকে আমার একটা লিঙ্ক জেনারেট হয়েছে, দেখতে পাইছেন এই যে লিঙ্ক, হ্যাঁ, আমি এই লিঙ্ক বরাবর যাই, দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে। এখন আমরা ওই যে চ্যাট জিপিটিতে যেরকম ইন্টার দেয় না, দেখেন আপনি এখানে যে কোনো নাম্বার দেন, সেটার এগেনস্টে আপনি সাবমিট করেন, ও আপনাকে কি দিবে, একটা প্রেডিকশন রেজাল্ট দিবে। এরকম আমরা যতগুলো কাজ দেবো, যেমন এই যে আমরা আজকে যে কাজটা দেখলাম না, যে আমি ওকে ইনপুটে কি দিচ্ছিলাম, কমেন্টস দিচ্ছিলাম, সেটার এগেনস্টে সে আমাকে ওই যে কোনো একটা প্রোডাক্ট সাজেস্ট করতো, এটাও ঠিক এমন ভাবে কাজ করতো, হয়তো এটার ভেতরে আমাদের যে এপিআই ইন্টিগ্রেশন থাকতো, এপিআই ইন্টিগ্রেশনটা হয়তো একটু ডিফারেন্ট থাকতো, ঠিক আছে। তো আমরা আসলে এই ধরনের মডিউল নিয়ে কাজ করি আমাদের ইয়াতে। তো আপনারা যারা আছেন, আমাদের হয়তো ক্রিয়েটিভিটির মডিউল হয়তো অনেকে দেখতে পারেন বা অনেকে নাও দেখতে পারেন, ঠিক আছে। তো সবাই কাইন্ডলি একটু দেখেন, এবং কথা হচ্ছে যে আপনাদের আসলে এআই এর ইম্পর্টেন্সটা বোঝানো, যে আমার কাছে যদি ডাটা থাকে সেটা ম্যাটার করে না, টেক্সট আছে না ইমেজ আছে না কি আছে, ঠিক আছে, সব ধরনের ডাটা দিয়ে আসলে কাজ করা যায়, এবং কাজগুলো আসলে এই প্রপার যে মডেলটা আমি দেখালাম, দেখবেন যে সিমিলার টাইপস অফ কাজ আসলে সব কিছুর জন্য আসলে ব্যবহার করা হইতেছে, ঠিক আছে। এই যে আমি টেক্সট ক্লিয়ারিং, প্রি প্রসেসিং, তারপর হচ্ছে ভেক্টরে কনভার্ট করা, সব ধরনের জায়গাতে আসলে আপনি এই সেম টাইপস অফ কাজ আসলে রিপিটেড অর্ডারে পাবেন। তার মানে হচ্ছে কি, আপনার ডিফারেন্সিয়েটটা কোথায় হবে, ডিফারেন্সিয়েটটা হবে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের মডেলের ক্ষেত্রে। সো এখন এই মডেলটাই যে যত ভালো পারফর্ম করতে পারবেন তার জন্য আসলে তত ভালো। এবং সব থেকে বেটার হচ্ছে কি, যে প্রত্যেকটা সেক্টরে যেহেতু আসলে অটোমেটেড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা অনেকে বাইরে পড়াশোনা করতে যাইতে চাই, রিসার্চ পেপারে কাজ করি, তো যারা রিসার্চ পেপারে কাজ করতে চান তাদের জন্য মেশিন লার্নিং খুব বড় একটা অপরচুনিটি, যে তাদের বিভিন্ন ধরনের থিওরি গুলাকে একটা প্রুফ বা এভিডেন্স সহ দেখানো। সো আমরা যেহেতু রিসার্চ নিয়ে কাজ করি, সো আমাদের এই পার্টিকুলার জায়গা থেকে যারা রিসার্চে থাকবেন তারা রিসার্চেও একটা পার্টিকুলার হেল্প পাবেন। সো আমি আমার পক্ষ থেকে এতটুকুই ছিল, সবাইকে ক্রিয়েটিভিটিতে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আসলে সেশনটা এখানেই শেষ করতেছি। তারপরেও যদি ফার্দার কোনো কিছু আপনাদের কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু থাকে, আপনারা সরাসরি আমাকে কল করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এখানে আপনাদের আমাদের যে ক্রিয়েটিভিটির যে মডিউলটা আছে আমাদের মেশিন লার্নিং এর, আমি মডিউলটা শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে একটু চ্যাট বক্সে মডিউলটা দেখে নিতে পারেন, হ্যাঁ, যে আমরা আসলে কি কি কভার করি। তবে হ্যাঁ, যে যেখানে কাজ করেন না কেন, অবশ্যই মেশিন লার্নিং এর যে স্ট্যাটিস্টিক্যাল পার্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল পার্টটা কমপ্লিট করার পরে নিউরাল নেটওয়ার্কের পার্টে আসবেন, ঠিক আছে, কারণ স্ট্যাটিস্টিক্যাল পার্টের অনেক আইডিয়া, অনেক ধারণা আসলে নিউরাল নেটওয়ার্কের মধ্যে কাজে লাগে, ঠিক আছে। এবং লার্নিং প্রসেসটা যাতে একটু স্লো হইলেও যেন খুব ভালোভাবে শিখেন, আমরা মানে আমি এতটুকু এক্সপেক্ট করব। আর যে কোনো ধরনের কোনো প্রবলেমে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।
সো আমাদের বিজনেস ডেভেলপমেন্ট থেকে হয়তো আপনাদের সঙ্গে আরেকটু কথা বলবেন স্যাররা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি ওকে, সো স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, সো অন্য যারা আছেন কি আপনাদের কোনো কোয়েশ্চেন্স আছে আর পার্টিকুলার এই সেশনের বিষয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি। আমরা যারা নন সিএসসি থেকে আসি, ধরেন আমি এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের হুম। ক্ষেত্রে এই যে যে অপরচুনিটিটা, এটা আসলে কেমন? আমরা কি এইসব করতে পারবো কিনা, কিভাবে কি করতে পারবো এইটা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি মানে পার্টিকুলারলি বলি, যারা আহ, মানে প্রোগ্রামিং রিলেটেড সাবজেক্টে কাজ করে, অলমোস্ট 60% অফ স্টুডেন্টস আসে হচ্ছে নন সিএসসি। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন কথা হচ্ছে যে এই যে নন সিএসসি আসতেছে, এরা আসলে ভালো করতেছে কি? এরা আসলে ভালো করতেছে কি, এরা প্যাশনে আসে। যেহেতু প্যাশনে আসে এবং শেখার উদ্দেশ্যে আসতে, সো তারা এখানে কি করে, ভালো করে এবং কি ভালোভাবে শেখার জন্য ভালো করে। মানে পার্টিকুলারলি দেখেন, টাকাটা ইনকাম করা কখনোই প্রথম ফোকাস রাখেন না। প্রথম ফোকাস রাখেন হচ্ছে কি, আপনি পার্টিকুলার কোনো একটা Recording স্কিল stopped. স্কিল ডেভেলপ করতেছেন। আপনি যদি পার্টিকুলারলি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন ভাই, ওইখান থেকে আপনার টাকা জেনারেট হবেই। বাট আলটিমেটলি শুরুতে হচ্ছে কি, স্কিল ডেভেলপ করেন। এখন কথা হচ্ছে যে সিভিলে কোথায় ব্যবহার করবেন। সিভিলে আপনারা সয়েল টেস্ট করেন না স্যার? জি স্যার। আপনার সয়েলের বিভিন্ন ধরনের ডাটা থাকে না? বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের উপরই বেস করে তো বলেন যে সয়েলটা ভালো না খারাপ। তাহলে জি আপনার স্যার। কাছে যদি সয়েলের এগেনস্টে একটা ডাটা সেট থাকে, তাহলে সেখান থেকে আপনি ভালো খারাপ জেনারেট করে নিয়ে আসতে পারবেন না? জি তারপরে স্যার। হচ্ছে কোন একটা পার্টিকুলার কনস্ট্রাকশনে আপনি কখন কাজ করবেন, আপনার আবহাওয়ার ডাটার উপর বেস করে আপনি ফিক্স করতে পারেন না যে কোন পার্টিকুলার টাইমে কাজ করলে আপনার বৃষ্টি টিষ্টি নামবে না, বের করতে পারবেন না? তারপরে হচ্ছে আপনার কনক্রিটের যে মাত্রা থাকে, ধরেন কনক্রিটে তো বিভিন্ন টাইপের অনুপাত থাকে, তাই না? সেই অনুপাতের উপর বেস করে কতটুকু দেওয়া হয়েছে সেটার উপর বেস করে একটা কনক্রিট ভালো না খারাপ আইডেন্টিফাই করতে পারবেন না স্যার? জি স্যার। তাহলে এই এগুলো তো সমস্ত কাজে, আমাদের হাতে কলমে শেখানো হয়েছে। হ্যাঁ, সো এই সব কিছু আপনি তখন কি করতে পারবেন, মেশিন লার্নিং এর মাধ্যমে একটা মানে অটোমেটেড মডেল বিল্ড করে আসলে কাজ করাইতে পারবেন। যে আপনি কি করবেন, পরবর্তীতে এমন একটা সিস্টেম বিল্ড করে রাখবেন যে আপনার হাতে কলমে বুঝতে পারবেন না। ধরেন আপনি হাতে কলমে করছেন, সাপোজ আপনার কাছে একজন বললো যে ঠিক আছে আপনার সয়েলের অ্যামাউন্ট এই, বা সয়েলে দেখা যাচ্ছে যে মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিল, দিয়ে বললো যে ঠিক আছে আপনি চোখের দেখায় বলেন যে এই মাটিটা আমার ভালো না খারাপ। তখন আপনার তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে যাইতে হবে, তাই না? তো আপনি যদি এরকম একটা মেশিন লার্নিং মডেল বানায় রাখেন, আপনি খালি ওইখানে ডাটা ইন করবেন আর ও আপনাকে কি করবে, একটা আউটপুট দিয়ে দেবে যে এই সয়েল ভালো না খারাপ। কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আপনারা চাইলে আমাদের মডিউলটা দেখে নিতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ বলতেছি সরি, আমাদের যে মিটিং আছে মিটিং এ দিয়ে দিয়েছি। তারপরেও যদি এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ক্রিয়েটিভিটিতে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, এবং সবাইকে ক্রিয়েটিভিটিতে আসার আমন্ত্রণ রইল। আই হোপ, মনে হয় আর কারো কোয়েশ্চেন্স নাই। তাইলে আমরা আমাদের পরবর্তী আমাদের বিজনেস ডেভেলপমেন্ট থেকে হয়তো আপনাদের সঙ্গে কোনো কথা বলবেন বা কিছু শেয়ার করবেন, আপনারা সেগুলো শুনতে পারেন। আর কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। তাজওয়ার স্যার, আমরা মনে হয় যেতে পারি। আম, হ্যাঁ, আমরা হয়তো বা আমিও আবার একটু রিকোয়েস্ট করবো, আপনার যদি এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে, স্যার আছেন, আপনারা নির্দ্বিধায় স্যারকে আস্ক করতে পারেন। আচ্ছা স্যার, আই হোপ আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই তাদের সবার এন্ড থেকে ক্লিয়ার। ওকে। স্যার কি এখানে সেশন শেষ করছেন? হ্যাঁ, আমার সেশনটা শেষ। আচ্ছা, ঠিক আছে স্যার। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের সাথে এতক্ষণ জয়েন থাকার জন্য, অ্যান্ড আই হোপ সবার জন্য এই সেশনটা খুবই ইন্টারাক্টিভ ছিল, ইনফরমেটিভ ছিল, আহ, খুবই বেশি প্রোডাক্টিভ একটা বা নলেজেবল একটা সেশন ছিল। স্যার অনেক কিছুই দেখিয়েছেন মেশিন লার্নিং এর উপরে, এআই এর উপরে। And অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এন্ড হচ্ছে আমি আপনাদেরকে আর কি রিকোয়েস্ট করব, আহ, আহ, আপনাদের এন্ডে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা লেটসে ধরেন আপনাদের যদি কোনো কাউন্সিলিং এর প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনাদের সাথে অলরেডি আমরা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছি। হোয়াটসঅ্যাপে যেই
লিঙ্কটা দেওয়া হয়েছিল, জুম লিঙ্কটা, ওইখানে কানেক্টেড তো আছি। এছাড়া এর পাশাপাশি আপনাদের সাথে ইমেলও আমরা কানেক্টেড আছি, সেখানে আমাদের ডিটেলস গুলো প্রোভাইড করা আছে। তো আপনার যদি কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হয়, লেটস সে স্পেশালি মেশিন লার্নিং এর উপর বা যে কোনো অন্য স্কিল ডেভেলপমেন্ট টপিকের উপরে, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। অ্যান্ড হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই নির্জন ভাইয়াকে, জিএসটিইউ সায়েন্স ক্লাব মেম্বারকে, যিনি এই সেশনটা মূলত আমাদের সাথে কোলাবোরেটিভলি আয়োজন করেছেন। তো আশা করি আপনাদের এই সেশনটা খুবই ভালো লেগেছে and আমরা চেষ্টা করব, আপনাদের যদি ওরকম ইচ্ছাটা থাকে বা শেখার জায়গাটা যদি থাকে বা ইন্টারেস্ট থাকে, তাহলে আমরা এরকম আরো কিছু সেশন আপনাদের সাথে কন্ডাক্ট করার ট্রাই করব আপনাদের ডিমান্ড অনুযায়ী। সো এর মধ্যে আমি হয়তো বা আজকের সেশনটা আমরা শেষ করব এখন। তো আপনাদের এন্ড থেকে আমার জন্য কোনো কোয়েশ্চেন ছিল কিনা বা কোনো কোয়ারিজ ছিল কিনা একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সবাই কমিউনিকেট করতে পারেন। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ সায়েন্স ক্লাবের, আপনার এই সায়েন্স ক্লাবের ইসে সাড়া দেওয়ার জন্য। আমরা এই সেশনটা অনেকই উপকৃত হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আম, আমরা চাইবো হলো আপনারা যাতে আমাদের এরকম আরো সেশন উপহার দেন, অবশ্যই, অবশ্যই। এর জন্য খুবই ভালো ছিল। আমরা তবে নেক্সট সিজনটা যাতে আপনারা আমাদের দেন, এটাই অবশ্যই, অবশ্যই ভাই, খুবই এটা ভালো অবশ্যই আমরা ছিল। আপনাদের সাথে আবার কমিউনিকেট করব, এবং আমরাও চাই আপনারা আমাদের সাথে কমিউনিকেট করেন, আপনাদের ইন্টারেস্টেড টপিকটা বা ইন্টারেস্টেড জায়গাটা আমাদেরকে জানান। আমরা অবশ্যই এরকম সেশন আরো নেওয়ার ট্রাই করব। এন্ড ইন ফিউচার যদি ইনশাল্লাহ। পসিবল হয়, আমরা আপনাদের ক্যাম্পাসে এসেও হয়তো বা কন্ডাক্ট করতে পারি, যদি ওরকম একটা অপরচুনিটিটা বা সুযোগটা থাকে। সো হয়তোবা আমাদের যাতায়াতের ইস্যুর জন্য হয়তোবা আমরা এবার অনলাইনে নিলাম। সামনে ইচ্ছা থাকবে, অবশ্যই ইচ্ছা থাকবে, এটা আমরাও আর কি ইন্টারেস্টেড। ইভেন আপনাদের এন্ড থেকেও আর কি কথা হচ্ছিল যে আমরা অফলাইনে কোনোভাবে সেশনটা নিতে পারি কিনা, এরকম ইন্টারাক্টিভ ফ্রন্টিয়ার টেকনোলজি যত সেশন আছে। সো আমরা আশাবাদী, উই আর লুকিং ফরওয়ার্ড, অ্যান্ড চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আরো এরকম স্কিল ডেভেলপমেন্ট টপিকের উপরে সেশন কন্ডাক্ট করার। সো আমার এন্ড থেকে আমরা এখানে শেষ করছি। সজীব ইনশাল্লাহ ভাই। স্যারকে ধন্যবাদ, নির্জন ভাইকে ধন্যবাদ, এবং আজকে এই পার্টিসিপেন্ট যারা যারা আপনারা জয়েন করেছেন, যদিও রোজার মাস, পবিত্র মাস, এই রোজার মাসে আমাদের অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, এর মধ্যেও আপনারা জয়েন করেছেন, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। এখন আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালাম। ঈদ উল ফিতরের শুভেচ্ছা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ। আপনাকেও।